আমার মনে হয় আমরা শুরু করতে পারি। তা শুরু করা যায়। জি, আসসালামু আলাইকুম। আমরা ক্লাস শুরুর আগে একটু আমার মনে হয় হালকা একটু যদি পরিচিত হয়ে নেই আপনাদের সাথে, আমার জন্য একটু সুবিধা হবে ডেলিভার করা। তো আমি প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ হারুন। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় সভাপতি হিসেবে কাজ করছি। এছাড়া আমি এর আগে আহ, বেশ কিছু ইনভেস্টমেন্ট ব্যাংকের সিনিয়র ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হিসেবে ছিলাম। আহ, তো আম, এখানে আইসিএসপির মাধ্যমে আপনাদের সাথে ইন্টারাকশন করার সুযোগ যেটা হয়েছে অ্যাকাউন্টিং রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করার। তো সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু যারা আছেন পার্টিসিপেন্টস, আপনাদের একদম ব্রিফ, জাস্ট আমরা বেশি সময় নিব না। আপনারা যারা জব করছেন, কোথায় করছেন, কোন ফিল্ডে করছেন, একটু যদি আমাকে একটু বলতেন, ইট উইল বি হেল্পফুল ফর মি টু যে ডেলিভার নাম আর অ্যাকর্ডিং টু ইউর ডেজিগনেশন এবং কোম্পানির প্রফেশন। নামটা বলেন, নাম ডেজিগনেশন কোম্পানির নামটা বললেই হবে। যে আমি এমডি আনামুল হক, গ্রুপ সিএফপি হিসেবে আছি আমরা কোম্পানিজে। ওকে, থ্যাংক ইউ আনন্দ সাহেব। জি, মুশফিকুর সাহেব। জি জি, স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি জি, ওয়ালাইকুম আসসালাম। রবিতে জব করছি প্রজেক্ট ম্যানেজার হিসেবে টেকনোলজি অপারেশন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। আমি ব্র্যাক সার্ভিসেস লিমিটেডে হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবে আছি। ও গ্রেট, থ্যাংক ইউ। দীপঞ্জন সাহেব বা মাহমুদুর রহমান। সালাম স্যার, আমি দীপাঞ্জন মুখার্জি। আমি বেসিক ব্যাংক পিএলসি তে আছি সিনিয়র অফিসার হিসেবে। ওকে, রাইট, রাইট। দেন আমি মাহমুদুর রহমান, অ্যাজ এ ফাইন্যান্স প্রফেশনাল জি, হিসাবে ইউএসএস একটা অর্গানাইজেশনে আছি প্রায় 3 বছর যাবত। ওকে, ডক্টর মাহমুদুর সাহেব। দেন মিস্টার নাসির উদ্দিন, মশিনুর রহমান, মিস্টার মাহফুজ। সালাম স্যার। স্যার জি, নিয়ামু সাহেব। জি, ভুইয়া নিয়ামুল হাসান স্যার, আমি টিম গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে ফাইন্যান্সে একজন মেম্বার হিসেবে কাজ করছি স্যার। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। ফয়জুল্লাহ মিজান। আমি কক্সবাজার বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে হেড অফ ফাইন্যান্স কোম্পানি সেক্রেটারি হিসেবে আছি। আসসালামু আলাইকুম। গ্রেট, গ্রেট। সো আমার মনে হয় মোটামুটি আমরা আহ, ইয়ে পেয়ে গেছি। তো আমাদের যে কন্টেন্ট, আমরা যদি সেখানে একটু যাই, আম, তো একটু পারপাস আমি ভিডিওটা অফ রাখছি, তাহলে নেটওয়ার্কটা স্মুথলি যাবে। আমাদের যে কন্টেন্ট, আমরা যদি কন্টেন্ট ধরে যাই, মূলত আজকে কালকে দুটো টপিক ইজ রিলেটেড টু ভেরি বেসিক অফ অ্যাকাউন্টিং, ভেরি বেসিক। অ্যান্ড ইউজুয়ালি আমরা অ্যাকাউন্টিংটাকে আসলে দুটো ভাগে ভাগ করে ডিসক্রাইব করার ট্রাই করি। একটাকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলি, আরেকটাকে আমরা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বলি। আপনারা আই হোপ যে এই বিষয়টা অবশ্যই সবাই জানেন। তো we will start from financial accounting, and of course we will distinguish between these two, financial accounting এবং ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর। তো এখানে যে লার্নিং অবজেক্টিভ গুলো দেখছেন, এলো গুলা, এই এলো গুলার মধ্যে আমাদের টার্গেট থাকবে আজকের সেশনে এলো 1 থেকে 3 পর্যন্ত কভার করা। আপনাদের কোনো কোয়েরি থাকলে সেটাকে ফুলফিল করার ট্রাই করা। ইনফ্যাক্ট আমার লেকচারের ইন বিটুইনও যদি আপনাদের মধ্যে কোনো কোয়েরি আসে, প্লিজ লেট মি নো। হ্যাঁ, তাহলে সেশনটা ইন্টারেক্টিভ হবে। তো খুব বেসিক অফ অ্যাকাউন্টিং, অনেক কিছু আপনাদের পরিচিত থাকতে পারে, বাট স্টিল there is always something new to learn. Let us begin our content today. So একেবারে অ্যাকাউন্টিং এর basic থেকে যদি আমরা শুরু করি, তাহলে প্রথমেই যে কোশ্চেনটা আমাদের মাথায় আসে, accounting, এই শব্দটা শুনলে মাথায় কি আসে বাই অ্যাকাউন্টিং? তো আমি বলতে আসলে যেটা আগে বুঝতাম, এখন সেটাকে আমরা ডিফারেন্ট ভাবে বলি যে অ্যাকাউন্টিং আসলে একটা ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, তো এটাকে
একটা ইনফরমেশন সিস্টেম বলার কারণটা কি? বিকজ এই সিস্টেমটার মধ্যে একটা ইনসিডেন্ট ঘটলো, সেটা ইকোনমিক ইনসিডেন্ট নাকি নন ইকোনমিক ইনসিডেন্ট, সিস্টেম রিকগনাইজ ফাইং দ্য ইকোনমিক ইভেন্টস। তো আইডেন্টিফাইং ইকোনমিক ইভেন্টস বলতে আসলে আমরা কি মিন করি? আমরা মিন করি যেই ঘটনাটা ঘটছে বা যেটাকে আমরা অ্যাকাউন্টিং এর ল্যাঙ্গুয়েজে বলি যে ট্রানজেকশন বা লেনদেন দুটো পার্টির মধ্যে বা দুটো পক্ষের মধ্যে বা বিজনেস পারপাসে, সেই ট্রানজেকশনটা ইকোনমিক বা মনিটারি ভ্যালু আছে কিনা। যদি মনিটারি ভ্যালু থাকে, এই ইনফরমেশন সিস্টেম ওটাকে রিকগনাইজ করবে একে অ্যাজ অ্যান অ্যাকাউন্টিং ট্রানজেকশন। আর যদি সেটা নন ইকোনমিক ইভেন্ট হয়, সেক্ষেত্রে ওটা ট্রানজেকশনটাকে আইডেন্টিফাই করবে না ইনফরমেশন সিস্টেম। ফর এক্সাম্পল, কোম্পানির সিইও চেঞ্জ হয়ে গেছে, তো ইট ইজ আ সিগনিফিকেন্ট নিউজ অর ইনফরমেশন, বাট অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে এটাকে ভ্যালু হিসেবে কাউন্ট করবে না, সিন্স ইট ইজ নট অ্যান ইকোনমিক ইভেন্ট। তো তাহলে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের ফার্স্ট কাজটাকেই আমরা বলি যে আইডেন্টিফাইং দ্য ইকোনমিক ইভেন্টস দোজ হ্যাভ মনিটারি অ্যান্ড ইকোনমিক ভ্যালু। হ্যাঁ, এটার কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনস বলতে একটা কোম্পানিতে আসলে অনেক ধরনের ইভেন্ট থাকে যেগুলো ইকোনমিক ভাবে বা মনিটারি ভ্যালু না থাকলেও ওগুলা কোম্পানির ভ্যালুয়েশনে, কোম্পানির ফিউচার প্রসপেক্টে, কোম্পানির শেয়ার প্রাইসে সিগনিফিকেন্ট ইফেক্ট ফেলে। বাট স্টিল অ্যাকাউন্টিং ইনফরমেশন হিসাবে সে কখনোই কাউন্ট করবে না। তাহলে প্রথম যে বিষয়টা, অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম দ্যাট ইভেন্টটাকে আইডেন্টিফাই করার পরে নেক্সট কাজটা কি হয়, ইভেন্টটাকে রেকর্ড বুকে রেকর্ড করে ফেলা। এই রেকর্ড প্রসেসটা আসলে স্টেপ বাই স্টেপে যেতে হয়। হ্যাঁ, তো সে রেকর্ডিং প্রসেসটা আমরা আজকে কিছুটা অবশ্যই দেখব। তো আমরা সিম্পলি যদি এই জায়গায় একটু ক্লারিফিকেশনের জন্য বলি, আমরা যখন ইকোনমিক ইভেন্টকে রেকর্ড করতে যাই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম প্রথমে এটাকে জার্নাল এন্ট্রির মাধ্যমে। হ্যাঁ, তো এই জার্নাল এন্ট্রি দিতে গেলে আমাদেরকে ডাবল এন্ট্রি সিস্টেম জানতে হয়। সেই জার্নাল থেকে ওইটাকে লেজারে ট্রান্সফার করতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোতে। তো সেটাতে আমরা আসবো ক্রনোলজিক্যালি। তো তাহলে প্রথম কাজটা হলো ইকোনমিকে আইডেন্টিফাই করা। দেন নেক্সট কাজ হচ্ছে ইকোনমিকটা আইডেন্টিফাই হওয়ার পর ওটাকে রেকর্ড করে ফেলা অ্যাকর্ডিং টু দ্য অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। এবং লাস্ট থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফাইনাল ইনফরমেশনটাকে কমিউনিকেট করা। এটাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য বলি, ইভেন্টসকে আইডেন্টিফাই করে সেটাকে রেকর্ড করা। হোয়াট ইজ দ্য পারপাস অ্যাকচুয়ালি? দ্য পারপাস ইজ যে ট্রানজেকশন বা ইকোনমিক ইভেন্টটা হয়েছে সেটা কমিউনিকেট করার রিলেটেড পার্টির সাথে। এই কমিউনিকেট করার ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা জানি বা বুঝি, এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ডিফারেন্সিয়েশনটা চলে আসে। তার মানে আপনি ইনফরমেশন যেটাকে রেকর্ড করে সাজিয়ে রাখলেন, এটা আপনি আসলে কাদের সাথে কমিউনিকেট করছেন। কাদের সাথে কমিউনিকেট করছেন এটার উপরে নির্ভর করবে আপনার কন্টেন্টটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যাবে না ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ যাবে। তাহলে আমরা যদি ডিফাইন করতে চাই অ্যাকাউন্টিং কে, আমাদের ডেফিনেটলি ডেফিনেশনটা তিনটা ক্যাটাগরিতে আমরা সিম্পলিফাই করে ফেলতে পারি। ইট ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইজ ইকোনমিক ইভেন্ট, দ্যাট রেকর্ড ইকোনমিক ইভেন্ট, and finally that communicates the financial information to whom? To the interested user. And for what purpose? So that they can take economic decision. তো এই ইকোনমিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিল্ডিং ব্লকস আছে, আমরা এগুলোতে আসছি আর কি। তো তাহলে অ্যাকাউন্টিং কে আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন যদি ইন শর্ট বলি, তাহলে এটাকে তিনটা অ্যাক্টিভিটিস আমরা ভাগ করতে পারি। তিনটা অ্যাক্টিভিটিস, যেখানে আমাদের প্রথম যে অ্যাক্টিভিটিসটা আইডেন্টিফিকেশন, অ্যাজ আই অলরেডি ক্লারিফাইড দ্যাট থিং, and identification only the economic events. Okay, then we record it, and record means record it, classify it, and summarize it, and finally we communicate it. এই কমিউনিকেশনটা কিভাবে করি? বাই প্রিপেয়ারিং অ্যাকাউন্টিং রিপোর্টস।
এই অ্যাকাউন্টিং রিপোর্টস না বলে কিছু কিছু বইয়ে কিছু কিছু জায়গায় হয়তো আপনারা দেখবেন বলবে যে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল রিপোর্ট, প্রিপেয়ারিং অ্যানুয়াল রিপোর্ট। তো এখন বিষয়টা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যদি শুধু আমরা টার্গেট করি, তাহলে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল রিপোর্ট ইজ ওকে, বিকজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মূল কাজটা কি? এক্সটার্নাল ইউজারদের কাছে ডেটাটাকে ট্রান্সফার করা। কিন্তু যদি ইন্টারনাল পারপাসে ডাটাটা কমিউনিকেট করতে হয়, তখন কিন্তু সেটা ইন্টারনাল রিপোর্টের মাধ্যমে জেনারেট করতে হয়। এই জন্য আমরা ফাইন্যান্সিয়াল অ্যানুয়াল রিপোর্ট না বলে আমরা বলবো যে প্রিপেয়ার অ্যাকাউন্টিং রিপোর্ট। এই অ্যাকাউন্টিং রিপোর্ট অ্যানুয়াল রিপোর্টও হতে পারে, অ্যানুয়াল রিপোর্ট ছাড়া ইন্টারনাল ইউজারদের পারপাসেও হতে পারে। এই বিষয়টাকে আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং এই অ্যাকাউন্টিং রিপোর্টটা কমিউনিকেট করার পরে যাদের কাছে কমিউনিকেট করছেন, সেটা ইন্টারনাল ইউজার হলো ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার হলো এক্সটার্নাল ইউজার, ওরা অ্যাকর্ডিংলি তাদের নিড বেসিসে সেই ডাটাটাকে অ্যানালাইজ করবে এবং ইন্টারপ্রেট করবে। তো অনেক ক্ষেত্রে এটা আমি একটু এখানে আলাদা করে রেখে রাখছি যে অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টিং এই কনসেপ্টটাকে বুককিপিং এর সাথে সিনোনিমাস ভাবে ইউজ করা হয়, যে অ্যাকাউন্টিং আর বুককিপিং। অনেকে বলে আমি অ্যাকাউন্টিং করছি বা বুককিপিং করছি। দেখেন এখানে একটু ডিফারেন্সিয়েশন আছে। আমরা যখন অ্যাকাউন্টিং প্রসেস বলি, আমরা মূলত উপরে তিনটে স্টেপ বা তিনটে অ্যাক্টিভিটিসকে মেইন করি: ইভেন্ট আইডেন্টিফাই করা, ইভেন্টকে রেকর্ড করা, ইভেন্টকে কমিউনিকেট করা, ইভেন্টকে অ্যানালাইজ করা, ইন্টারপ্রেট করা ইউজারদের জন্য। কিন্তু যখন আমরা বলি যে আমি বুককিপিং করছি, এর মানে হচ্ছে বুককিপিং শুধুমাত্র রেকর্ডিং ফাংশনটাকে ইন্ডিকেট করে, ইকোনমিক ইভেন্টকে আইডেন্টিফাই করাও না, কমিউনিকেশন না। When we say bookkeeping, bookkeeping usually involves only the recording of economic events, nothing else. তার মানে আমরা বলতে পারি it is therefore just one part of the accounting process. Bookkeeping is therefore just one part of the accounting process. It is not the whole accounting process. ঠিক আছে? আসেন, আমরা যে কথাটা বারবার বলছি যে কমিউনিকেট করাটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেট করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই কমিউনিকেট আমরা কাদের কাছে করব? আমরা তাদের কাছেই করব যারা আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন বা অ্যাকাউন্টিং ডাটাটা ইউজ করবে। এই ইউজারকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারি: ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার। তা ইন্টারনাল ইউজার কারা? ইন্টারনাল ইউজার হচ্ছে কোম্পানির ইন্টারনাল ডিপার্টমেন্ট গুলা। আপনাদের কেউ কেউ এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন বলেছেন, কেউ কেউ সিএফও আছেন, সিইও আছেন। তো যারা ফাইন্যান্সে আছেন তারা অ্যাকাউন্টিং ডাটা বা অ্যাকাউন্টিং ইনফরমেশন ইন্টারনাল ইউজেস এর জন্য অবশ্যই ইউজ করতে হয়। আমি সেটাতে আসছি কিভাবে ইউজ করতে হয়। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের লাগতে পারে, ইন্টারনাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের লাগতে পারে, মার্কেটিং ডিপার্টমেন্টের লাগতে পারে। কিন্তু যদি এই ইনফরমেশনটাই ট্যাক্স অথরিটিসকে আপনি প্রোভাইড করেন, আপনি আপনার কাস্টমারের জন্য প্রোভাইড করেন, আপনি লেবার ইউনিয়নকে, এরা কিন্তু কোম্পানির ইন্টারনাল ইউজার না। দে আর অল এক্সটার্নাল ইউজার। ট্যাক্স বডি, দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট, লেবার ইউনিয়ন, এক্সটার্নাল বডি। আপনার ক্রেডিটর যদি কেউ থেকে থাকে, যারা আপনাকে মানি লেন্ড করেছে ফর ডুইং বিজনেস, তাদেরকে যদি দিয়ে থাকেন, ইনভেস্টর যদি থাকে, রেগুলেটরি এজেন্সি, যেমন আপনি যদি ব্যাংক হন তাহলে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে যদি কোনো ইনফরমেশন প্রোভাইড করতে হয়, হ্যাঁ, আপনি যদি স্টক মার্কেটে লিস্টেড কোনো কোম্পানি হন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হবে আপনার রেগুলেটরি এজেন্সি। কাস্টমার ইজ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার, বিগেস্ট এক্সটার্নাল ইউজার। তো এটাকে যদি আরো একটু ডিটেইলে গিয়ে আলোচনা করি, যেটা বলছিলাম যে আম, আমার ইন্টারনাল ইউজার আসলে কি ইয়ে করতে পারে। দেখেন, ইন্টারনাল ইউজার ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট। তো ফাইন্যান্স যারা কাজ করবেন ইন্টারনালি ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে ইনভলভ, ওরা কনসিকুয়েন্টলি এই বিষয়টা জানতে চায় যে ইজ ক্যাশ সাফিসিয়েন্ট টু পে ডিভিডেন্ডস টু মাইক্রোসফট শেয়ার হোল্ডার, স্টক হোল্ডার্স। তার মানে আই রিয়েলি ওয়ান্ট টু নো অ্যাজ এ ফাইন্যান্স প্রফেশন আর ফাইন্যান্স ডিপার্টমেন্ট পার্ট, যে আমার যে ক্যাশটা আছে কোম্পানির, এটা সাফিসিয়েন্ট কিনা যদি আমি আমার কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে চাই। তো এটা আমি কার কাছে পাবো? ওই অ্যাকাউন্টিং যে ইনফরমেশনটা আইডেন্টিফাই করছে, রেকর্ড করছে, সামারাইজ করছে, ওর কাছে পাবো। ওর কাছ থেকে আমাকে ডাটাটা নিতে হবে অ্যাজ এন ইন্টারনাল ইউজার। একজন মার্কেটিং পার্সন, মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করছে, তারা কোম্পানির কোন ইনফরমেশন চাইতে পারে?
তারা জানতে চাইতে পারে যে ধরেন অ্যাপেল একটা ব্র্যান্ডেড কোম্পানি, যে হোয়াট প্রাইস শুড অ্যাপেল চার্জ ফর এন আইপ্যাড টু ম্যাক্সিমাইজ কোম্পানির নেট ইনকাম। মানে আমি যদি আমার নেট ইনকামটাকে ম্যাক্সিমাইজ করতে চাই, তাহলে আমার এই প্রোডাক্টের প্রাইস কত হওয়া উচিত, কত হলে আমার প্রাইস ইনটু কোয়ান্টিটি রেভিনিউটা ম্যাক্সিমাইজ হবে, কস্টটা মিনিমাইজ হবে। So আমি ওটা জানতে চাই আমার অ্যাডভার্টাইজমেন্ট করার ক্ষেত্রে কতটুকু অ্যাডভার্টাইজমেন্ট করার প্রয়োজন আছে। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে কোম্পানির এমপ্লয়ি যারা আছে তাদেরকে যদি আমি পে রেইজ দিতে চাই, বোনাস দিতে চাই, বেতন বাড়াতে চাই, ইভেন স্টক অপশন দিতে চাই, তা আমি জানতে চাইতে পারি কোম্পানির ইন্টারনাল ইউজার হিসাবে যে আমার পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব কিনা। ডু আই জেনারেট ইনাফ ক্যাশ ফ্লো টু প্রোভাইড ফর মাই এমপ্লয়িজ, আমার ইনাফ ক্যাশ ফ্লো আছে কিনা। হ্যাঁ, আর যারা ম্যানেজমেন্টে থাকেন, একদম ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এ থাকেন, তারা কোম্পানির যে ইনফরমেশন গুলো চাইতে পারে যে আমার যে প্রোডাক্ট লাইন আছে এখানে কোনটা সবচেয়ে প্রফিটেবল, কোনটার মার্কেট শেয়ার কত পার্সেন্ট, এখন কোন প্রোডাক্ট কি এমন আছে যেটার মার্কেট শেয়ার সিগনিফিকেন্টলি কমে গেছে, এটা এলিমিনেট করে দেওয়া প্রয়োজন, এমন কোন প্রোডাক্ট কি আছে যেটা আমার প্রোডাক্ট লাইনে অ্যাড করা প্রয়োজন। সো দিস ইজ হাউ দ্য ইন্টারনাল ইউজার আস্কড কোয়েশ্চেন and get information from the accounting reports in fact. এবং যদি এক্সটার্নাল ইউজারদের কাছে যান, তারা কি জানতে চাইতে পারে? আমরা বলি যে আসলে এক্সটার্নাল ইউজারদের মধ্যে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি ইনফরমেশন সিক করে কারা? ইনভেস্টররা, যারা আপনার কোম্পানিতে ইনভেস্ট করে। এই ইনভেস্টররা দুরকম হতে পারে, আমি আপনার কোম্পানিতে ইকুইটি প্রোভাইড করেছি, অথবা আমি আপনাকে লোন আকারে টাকা দিয়েছি। ইকুইটি প্রোভাইড করার অর্থ হচ্ছে আপনার শেয়ার আমি কিনেছি, স্টক মার্কেট থেকে কিনতে পারি, অথবা আপনার থেকে সরাসরি প্রেফার্ড স্টক কিনতে পারি। হ্যাঁ, তা আমি আপনার কোম্পানির ইকুইটি স্টেক হোল্ডার, আপনার কোম্পানির শেয়ারের মালিক আমি। সো আমি আপনার কাছে জানতে চাইতে পারি যে আমার কোম্পানি অ্যাজ এ শেয়ার হোল্ডার, অ্যাজ এন শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি, আমি কি স্যাটিসফ্যাক্টরি ইনকাম জেনারেট করছে কিনা, আমার ক্যাশ ফ্লো কি পজিটিভ ক্যাশ ফ্লোতে আছে কিনা, আমার ডেট রেশিওর কি অবস্থা, অর্থাৎ আমি কি খুব বেশি লোন নিয়ে ফেলছি কিনা অ্যাজ এ কোম্পানি, আমি এটা জানতে চাইতে পারি। আমি জানতে চাইতে পারি আমার কোম্পানির যারা কম্পিটিটর আছে তাদের তুলনায় আমার প্রফিটেবিলিটির কন্ডিশন কি, তাদের তুলনায় আমার রেভিনিউর কন্ডিশন কি, তাদের তুলনায় আমার মার্কেট শেয়ারের কন্ডিশন কি। আর যারা ক্রেডিটর, শেয়ার হোল্ডার না, ডেট বা লোন আকারে আপনার কোম্পানিতে টাকা দিয়েছে ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, এই ক্রেডিটররা কি জানতে চাইতে পারে? ওরা 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 জানতে চাইতে পারে যে লেটস সে আপনি ইউনাইটেড এয়ারলাইন্স ইনভেস্ট করছেন, তো ক্রেডিটরের একদম কমন কোশ্চেন, উইল ইউনাইটেড এয়ারলাইন্স বি এবল টু পে ইটস ডেট অ্যাজ দে কাম ডিউ। তার মানে তার ডেট পেইং অ্যাবিলিটি সম্পর্কে জানতে চাইতে পারে, যে অ্যাজ এ কোম্পানি আপনার কি আমার ডেটটা পে করার মতো অ্যাবিলিটি আছে কিনা, আপনি কি ব্যাংক্রাফট হয়ে যাচ্ছেন কিনা, আপনি ইনাফ রেভিনিউ জেনারেট করেন কিনা টু পে মাই ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল, আমি জানতে চাইতেই পারি। এখন আমি আরো কয়েকটা কথা ওখানে বলেছিলাম যেগুলো হয়তো এখানে আমি আনি নাই, বাট ইউ কুড অলওয়েজ আস্ক যে স্যার ট্যাক্সিং অথরিটি কি ধরনের ইনফরমেশন চাইতে পারে। দেখেন, ট্যাক্সিং অথরিটি আপনার কাছে আপনার ট্যাক্স বুকই জানতে চাইবে, আপনার রেভিনিউর এগেনস্টে আপনি ট্যাক্স গুলো ঠিকঠাক মতো দিয়েছেন কিনা, সে ট্যাক্স রিলেটেড ডকুমেন্টেশন এবং ট্যাক্স যেগুলোর এগেনস্টে চার্জ হয়েছে রেভিনিউ জেনারেশনের, ওই ডকুমেন্টেশন গুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো জানতে চাইতে পারে। আর আপনার রেগুলেটরি এজেন্সি, দ্যাট ইজ বাংলাদেশ ব্যাংক হোক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হোক, ওরা যে কোনো মুহূর্তে আপনার কাছে জানতে চাইতে পারে। যেমন ব্যাংকের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে ব্যাংকে একটা ক্যাশ রিজার্ভ রেশিও রাখতে হয়, রেগুলেটরি রিকোয়ারমেন্ট। তো বাংলাদেশ ব্যাংক আপনার কাছে কুইরি নিতেই পারে যে আপনার রিজার্ভ রেশিও আপনি ঠিকঠাক মতো রেখেছেন কিনা, আপনার রিপোর্টিংটা ঠিকঠাক মতো আছে কিনা, আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে রিপোর্টিং করছেন কিনা, আপনার অ্যানুয়াল রিপোর্ট, আপনার অ্যানুয়াল রিপোর্ট পাবলিকেশনের লিস্টেড কোম্পানির ক্ষেত্রে রুলস আছে যে কোয়ার্টারলি অ্যানুয়াল রিপোর্ট প্রত্যেক কোয়ার্টারে আপনাকে আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। দে ওয়ান্ট টু নো, দে মাইট ওয়ান্ট টু নো আপনি ঠিকঠাক মতো অ্যানুয়াল রিপোর্টটা জেনারেট করছেন কিনা কোয়ার্টারলি। হ্যাঁ, তো দিস ইজ হাউ। এখন যদি আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশনের কমিউনিকেশন বা ডেটাটা ইন্টারনাল ইউজারের পারপাসে হয়, আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি আপনি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছেন।
managerial accounting, because it is for the management, it is for the internal ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট, সো এটা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর অংশ চলে যাবে। কিন্তু আপনি যখনই এক্সটার্নাল ইউজারদের জন্য যাচ্ছেন, আমরা তখন ওটাকে বলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেমন ইনভেস্টর, ক্রেডিটর। এবং মোস্টলি এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা আসলে কি থেকে হয়, আপনি দেখবেন যে কোম্পানিগুলো অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে। অ্যাজ এন ইনভেস্টর আমি আসলে কোম্পানির অ্যানুয়াল রিপোর্টটা থেকেই ইনফরমেশন গুলা গ্যাদার করার ট্রাই করি। ওর রেভিনিউ কত, কস্ট অফ গুড সোলস কত, ডেটের কি অবস্থা, ডেটের এগেনস্টে ইন্টারেস্টের কি অবস্থা, ডেপ্রিসিয়েশন কেমন হচ্ছে, সব ইনফরমেশন আমরা অ্যাজ এন এক্সটার্নাল ইউজার কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে পেয়ে থাকি। সো যখন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কথা বলি, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। যে ওনারা যে রিপোর্টটা করছে, যে অ্যানুয়াল রিপোর্টটা আমি দেখছি, এটা স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছে কিনা, এটা কি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলো ফলো করে দিচ্ছে কিনা, নাকি এখানে কোনো ডেভিয়েশন হচ্ছে। তো সেই জায়গাগুলোতে আমরা যাব। তো যাওয়ার আগে, যেহেতু আমাদের লার্নিং অবজেক্টিভ 1, আমাদের যেটা টার্গেট ছিল যে অ্যাকাউন্টিং কি, ওর বেসিক অ্যাক্টিভিটিস গুলো কি, বুক কিপিং এর সাথে ওর ডিফারেন্সিয়েশন কোথায়, কারা অ্যাকাউন্টিং ডেটা ইউজ করছে, এবং সেই ইউজেস এর বেসিসে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ডিফারেন্সিয়েট করছে। তো এইগুলোর মধ্যে আপনাদের কোনো কুয়েরি আছে কিনা, ফিল ফ্রি টু আস্ক প্লিজ। ইফ ইউ হ্যাভ এনি কুয়েরি, প্লিজ ফিল ফ্রি টু আস্ক, দেন উইল প্রসিড টু দ্য নেক্সট সেকশন। স্যার রেকর্ডিংটা ওই যেটা বুক কিপিং আছে, বুক কিপিংটাকে কি আমরা জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত কি বলতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যখন বুক কিপিং নিয়ে কথা বলবেন, এটা রেকর্ডিং এর জন্য যা যা আমরা করি, যেমন আমাদের প্রথম কাজটা কি কি হয় রেকর্ডিং এ, আমরা ফার্স্ট যে কাজটা করি, আমরা এটাকে জার্নালে এন্ট্রি দিই। এরপরে সেই জার্নাল এন্ট্রি যখন দিই, সেই জার্নাল এন্ট্রির সাথে রিলেট করে ওটাকে লেজারে ট্রান্সফার করি। হ্যাঁ, তো সে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, পুরো প্রসেসটাই কিন্তু রেকর্ডিং এর প্রসেস। সো ওটাকে আপনি বুককিপিং বলতে পারেন। কিন্তু ইভেন্টকে আইডেন্টিফাই করা, যে এটা কি ইকোনমিক নাকি নন ইকোনমিক, এটা বুককিপিং এর কাজটা। যে রেকর্ডিংটা আপনি কমপ্লিট করলেন, এটাকে কমিউনিকেট করা টু দ্য রিলেভেন্ট ইউজার, এটা আবার বুককিপিং এর কাজটা। ঠিক আছে? জি। তো আমরা যতটুকু কভার করলাম, এটার বেসিসে আপনাদের জন্য একটু কুইজের মতো, একটু চিন্তা করে আমাকে একটু বলেন যে ট্রু ফলস, জাস্ট বেসিক ট্রু ফলস, হ্যাঁ, নাথিং কমপ্লেক্স আর কি, যে আপনাদের জন্য খুব কমপ্লেক্স কিছু না। The three steps in the accounting process are identification, recording, and communication. So it is True. true. Very well. It True. is true. Right. Second, bookkeeping encompasses all steps in the accounting process. False. 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 Very good. Very good. False. Nice. So number 3, accountants prepare but do not interpret financial report. False. Very good. False. কারণ আমরা এই জায়গাটাই কিন্তু দেখে আসছিলাম, তাই না, যে প্রিপেয়ার অ্যাকাউন্টিং রিপোর্ট এন্ড অ্যানালাইজ এন্ড ইন্টারপ্রেট ফর দ্য ইউজার্স। আপনি যে কোনো কোম্পানির একটা অ্যানুয়াল রিপোর্ট হাতে নেন, আপনারা যে যে কোম্পানিতে জব করেন বা আপনারাই হয়তো প্রিপেয়ার করছেন, আপনারা দেখবেন অ্যানুয়াল রিপোর্টের ভিতরে কিন্তু রেশিও অ্যানালাইসিস থাকে, অ্যানুয়াল রিপোর্টের মধ্যে কিন্তু পাই চার্ট করা থাকে, অ্যানুয়াল রিপোর্টের মধ্যে কিন্তু গ্রোথ অ্যানালাইসিস থাকে। তো এটা কেন করছে? আমি তো অ্যাকাউন্টিং রিপোর্ট রেডি করেই দিছি, স্টিল করছি, বিকজ আমার ইউজার যেন ইন্টারপ্রিটেশনটা বা যেই ডাটাটা আমি কমিউনিকেট করতে চাই, সেটা যেন ভালো মতো কমিউনিকেটেড হয় ওর কাছে। ঠিক আছে? তাহলে আমাদের যে থার্ডটা, আমরা ওইটাকে ফলস বলছি, যে অ্যাকাউন্টিং শুধু প্রিপেয়ার করে না, ওরা এটাকে ইন্টারপ্রেটও করে। ফোর্থ, the two most common types of external users are investors and company officers. False. আসলে two most common type of external users are investors and creditors. We just discussed about it. And the last one, manual accounting activities focuses on report for internal users. True. Very well then. Thank you all. তাহলে আমরা আই বিলিভ যে আমরা নেক্সট স্টেপে যেতে পারি। এই স্টেপটা
আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে, আই মাস্ট সে অ্যাকাউন্টিং এর এই জায়গাটা অনেক বোর ফিল করে, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য বিল্ডিং ব্লকস অফ অ্যাকাউন্টিং। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই প্রফেশনে আছেন, অনেকেই জানেন, আবার অনেকে অনেকবার শুনেছেন যে আইএফআরএস, গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, বাট ইউ ইউ মাস্ট নো এগুলোর অরিজিনেশন কোথায়, কেন, কিভাবে ফাংশন করে। এই জন্য এটাকে বলা হয় বিল্ডিং ব্লকস। বিল্ডিং ব্লকস আমি আসলে সহজ করে যদি বুঝাই, যে আপনি যখন একটা বিল্ডিং বানাবেন তখন ওই ব্লকস গুলা কি, ওই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও বিল্ডিং ব্লকসটা ঠিক ওরকমই। আপনি অ্যাকাউন্টিং এর যে কনসেপ্টটা দাঁড় করাচ্ছেন, কোন ব্লকস এর উপর বেস করে আসলে এই এই প্রিন্সিপালটা দাঁড়াচ্ছে, সেই ব্লকস গুলাকে আমরা মূলত স্ট্যান্ডার্ড আকারে বলি আর কি। তো এই বিল্ডিং ব্লকস গুলো নিয়ে যদি, এই বিল্ডিং ব্লকস এর প্রথম ব্লকসটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা। এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে এই যে আপনি যে কমিউনিকেট করছেন, রিপোর্ট রেডি করছেন, এই রিপোর্টটা করার ক্ষেত্রে আপনি কোন স্ট্যান্ডার্ড ফলো করছেন। তো সাধারণত দুইটা স্ট্যান্ডার্ড আমরা দেখি, একটা আইএএসবি, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডস। এখানে লিংক আছে, আপনি ক্লিক করলেই ওদের ওইখানে চলে যেতে পারবেন। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ওরা যেই স্ট্যান্ডার্ডটা সেট করে দিছে সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ভেরি কমনলি নোন অ্যাজ আইএফআরএস। আরেকটা আছে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আগেরটা ছিল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এরা মূলত কি করে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা গ্যাপ। আসলে এই দুটো মোস্ট অফ দ্য কান্ট্রি ওরা কিন্তু আইএফআরএস প্রিন্সিপালটা ফলো করে। এটা কঠিন কিছু না, এটা আসলে কি, আপনি আপনার ব্যালেন্স শিটে অ্যাসেটটাকে কোন ভ্যালুতে লিখবেন, আপনি কি কস্টিং এ লিখবেন না ফেয়ার ভ্যালুতে লিখবেন, আপনি মনিটারি ভ্যালু কিভাবে রাখবেন, এই বেসিক জিনিসগুলা। কিন্তু ইউএসএ, ওরা মূলত ইউএস এর কোম্পানিগুলা এই জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অর ইন আদার ওয়ার্ড এফএএসবির গাইডলাইনটা ফলো করে। এখন একটু বলি যে আসলে এই গাইডলাইন গুলোর প্রয়োজনীয়তা কোথায়। আমি আগে গ্যাপ নিয়ে একটু আপনাদেরকে আইডিয়া দিই। এই যে জেনারেলি অ্যাকসেপ্টেড, জেনারেলি অ্যাকসেপ্টেড শব্দটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটা সবার কাছে অ্যাকসেপ্টেড। দেখেন, আমি একটু হিস্ট্রিতে যাই আপনাদেরকে নিয়ে। এই জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ইউনাইটেড স্টেটে যখন আসছে ব্যাক ইন 1929, 1929 এর আগে কিন্তু এক এক কোম্পানি এক এক ভাবে রিপোর্ট করত, কোনো স্ট্যান্ডার্ড ছিল না। স্ট্যান্ডার্ড না থাকাতে প্রবলেম কি হয়েছে আমি আপনাদেরকে বলি। আপনাকে যখন আমি বলে দিব না যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কোন নিয়ম কানুন আমি ঠিক করে দিই নাই, রেগুলেটর, তাহলে কিন্তু আপনার ইচ্ছা আপনি কিভাবে চালাবেন। এতে কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা থাকে, এতে কিন্তু নানান রকমের যানজট তৈরি হওয়ার সংখ্যা থাকে। একই জিনিসটা এই জায়গায় হয়েছে। কোনো অ্যাকাউন্টিং, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ছিল না যে আমি আপনি এক্স ওয়াই জেড সবাই এই রুলসে যাব। এতে কি হয়েছে, যে যার মতো রিপোর্টিং করতো, এবং রিপোর্টিং এর যেহেতু কোনো স্ট্যান্ডার্ড নাই, কোনো প্রিন্সিপাল নাই, অ্যাজ এ রেজাল্ট ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা কিন্তু রিপোর্টের উপর ট্রাস্ট আনতে পারতো না, রিলায়েবিলিটি আনতে পারতো না, যে ও কি ঠিক রিপোর্ট করলো, ও কি স্ট্যান্ডার্ড ফলো করছে, স্ট্যান্ডার্ডটা কি সেটাই তো জানি না। আরো বড় প্রবলেম হতো, দেখেন আমি অ্যাজ এন ইনভেস্টর আমার কোম্পানিতে ইনভেস্ট করেছি, আমার কোম্পানি আমাকে কিছু রিপোর্ট জেনারেট করে দিচ্ছে, যে হ্যাঁ এই যে আমার রিপোর্ট, এই যে তুমি ইনফরমেশন গুলো দেখে বুঝো তুমি কেমন করেছো। মুশকিল হচ্ছে কি, আপনি ভালো করেছেন না খারাপ করেছেন এটা বোঝার জন্য কম্প্যারিজন করতে হয়, যে আমার কম্পিটিটররা কেমন করছে। দেয়ার আর ইনসিডেন্টস যে মার্কেটে আপনার কোম্পানি নেট লসে, -2% লস, আপনি কম্প্যারিজন করলেন না, আপনি বললেন যে এটা খুবই বাজে কোম্পানি, আমি ব্যাড ইনভেস্টমেন্টে গেছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল ইন্ডাস্ট্রি সবাই মোর দেন 20% লস করেছে। ওই তুলনায় আপনার কোম্পানির রিজিলিয়েন্স ছিল, ওই তুলনায় আপনার কোম্পানির রেসিস্টেন্স শো করছে অনলি -2%। এটা আপনি কখন বুঝলেন যে না 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 আমার কোম্পানি খারাপ না? যখন আপনি এটাকে কম্পারিজন করছেন উইথ দ্য আদার কোম্পানি। এখন কম্পারিজনটা করবেন কিভাবে? এক এক কোম্পানি এক এক ভাবে রিপোর্ট করছে। আপনি রেভিনিউ রেকর্ড করছেন এক নিয়মে, আরেকজন রেভিনিউ রেকর্ড করছে আরেক নিয়মে। যেমন এটার সাথে রিলেভেন্ট দেখে একটা জিনিস বলি, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে। যে প্রিন্সিপাল কি বলে, যে প্রিন্সিপাল বলে আপনি রেভিনিউকে দুই ভাবে রিকগনাইজ করতে পারেন, একটা ক্যাশ, একটা অ্যাক্রুয়াল। ক্যাশ কি, যদি রেভিনিউ যেটা আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটার এগেনস্টে যদি ক্যাশ পান
তাহলে এটা সাথে সাথে রেকর্ড হবে, কিন্তু ধারে বিক্রি করছেন এটা রেকর্ড হবে না। এখন কোম্পানি এ ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এ গেল, ক্যাশ জেনারেট হলেই সে শুধু এটাকে রেভিনিউ দেখায়। কোম্পানি বি, আপনার কম্পিটিটর, ও কিন্তু অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এ গিয়েছে, যে আমি সেল করছি টাকা নেই পাবো, সেল করছি মানেই হচ্ছে রেভিনিউ, ক্যাশ পাইছি পাই নাই এটা পরের ব্যাপার। এখন খুব অবভিয়াস আপনার কম্পিটিটরের রেভিনিউ কিন্তু আপনার থেকে বেশি আসবে, এখন আপনি কম্পারিজন করবেন কিভাবে? এবং এই সবগুলা বিষয় মাথায় রেখে রেগুলেটররা চিন্তা করছে দেয়ার মাস্ট জেনারেলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, যেটা সবাই ফলো করবে। এবং এই সমস্ত ডিসক্রিপেন্সি বা অসুবিধার কারণে 1929-এ স্টক মার্কেটে একটা ক্র্যাশ হয়, এবং যেটা খুব মানে ক্র্যাশটা রিনা, আপনি যদি এই ইয়েটা দেখে থাকেন যেটা আমি সামনে ডিসপ্লে করছি, হ্যাঁ, ইউ ক্যান ক্লিয়ারলি সি ওয়াল স্ট্রিট ক্র্যাশ বলে এটাকে। 1929 ইন্ডেক্স 400 পর্যন্ত উঠছে, ওইখান থেকে 200-তে নেমে আসছে। আপনি এভাবে দেখলে হয়তো অনেকটা বুঝবেন না, যদি রিয়েল পিকচারটা দেখায়, দিস ইজ দ্য রিয়েল পিকচার, ডেট সহ এখানে আছে। 1929 থেকে 1932 সাল পর্যন্ত টানা স্টক ইন্ডেক্স ফল করেছে, এবং এই ফল করার পেছনে একটা বড় রিজন হচ্ছে অ্যাবসেন্স অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাবসেন্স অফ রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তো এই ক্র্যাশের পরপরই রেগুলেটররা ফিল করেছে উই শুড ইনিশিয়েট সামথিং। তো প্রথম অ্যাক্ট ওরা যেটা এনেছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালের আন্ডারে সিকিউরিটিজ অ্যাক্ট 1933। তার মানে কোনো কোম্পানি যদি প্রাথমিক অবস্থায় ক্যাপিটাল মার্কেটে আসতে চায়, প্রাথমিক অবস্থায়, যে আমি প্রথমবারের মতো, যেটা আপনারা আইপিও নামে চিনেন, ইনিশিয়াল পাবলিক অফারিং, তাকে কোন কোন রুলস ফলো করতে হবে, কিভাবে রিপোর্টিং করতে হবে। দেন 1934 সালে যারা মার্কেটে ট্রেড হচ্ছে তাদের জন্য ওরা গাইডলাইন নিয়ে আসছে। হুম। তো দিস ইজ হাউ দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেট অ্যাসাইড। আর অবভিয়াসলি বুঝতেই পারছেন দুইটা আলাদা বডি আছে, একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। দুইটা বোর্ড যেহেতু ডেফিনেটলি তাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মধ্যে ডিফারেন্সেস আছে। ইউরোপিয়ান কান্ট্রি গুলা, আমাদের কান্ট্রিও কিছু কিছু ক্ষেত্রে, কিছু ইউএস এর কোম্পানিগুলো সবাই গ্যাপ প্রিন্সিপাল অনুযায়ী ইয়ে করে। তো রিসেন্টলি অ্যাকাউন্টিং বডিগুলা বেশ কয়েকবার সিটিং দিয়েছে। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, আইএফআরএস আর গ্যাপ, এই দুটাকে একসাথে মিলিয়ে একটা ইউনিফর্মিটিতে আনার চেষ্টা করা আর কি। ওটাকে বলা হয় কনভার্জেন্স, কনভার্জেন্স এফোর্ট, মানে তারা কনভার্জ করার ট্রাই করছে এই দুটা স্ট্যান্ডার্ডকে। হ্যাঁ, তো হুইচ উড বি ভেরি গুড, এটা যদি হয় তা আরো ভালো হবে। তাহলে অ্যাজ এ ইউজার অফ দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন আমাদের জন্য সুবিধা, আমরা খুব সহজে অ্যানালাইসিস করতে পারবো, কম্পেয়ার করতে পারবো। কারণ আপনি যে স্ট্যান্ডার্ডে রিপোর্ট করছেন, আমিও সেম স্ট্যান্ডার্ডে রিপোর্ট করছি, আসেন এখন কম্পেয়ার করি, আপনি ভালো না আমি ভালো। তো এটাকে যদি আরেকটু ইলাবোরেশন করি আপনাদের হেল্পের জন্য, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, বোর্ড, এফএএসবি, যেটা গ্যাপ, যেহেতু আমাদের দেশে গ্যাপটাই বেশি প্রচলিত, এটার স্ট্রাকচারটা কি আসলে, আপনি খুব জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই, আপনি জাস্ট এই গ্রাফটা ফলো করেন। এটার স্ট্রাকচারটা কি, এটাতে একটা ইলেক্টর থাকে, এই ইলেক্টররা বোর্ড অফ ট্রাস্টি অ্যাসাইন করে। বোর্ড অফ ট্রাস্টিতে কতজন ট্রাস্টি থাকে? 2 নম্বর পয়েন্ট খেয়াল করেন, দেয়ার আর 16 ট্রাস্টিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওরা বিভিন্ন রেপুটেড বডি থেকে, হ্যাঁ, যেমন এআইসিপিএ, ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ ইনস্টিটিউশন, আইএমএ, প্রত্যেকটা জায়গা থেকে একজন, দুজন, তিনজন, চারজন করে 16 জনের একটা বোর্ড অফ ট্রাস্টি অ্যাপয়েন্ট করে। সেই বোর্ড অফ ট্রাস্টি গভর্ন করে কাকে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফাউন্ডেশনকে, এফএএফ। এটা ওরা গভর্ন করে, মানে রুলস কি হবে, রেগুলেশনস কি হবে। সেই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফাউন্ডেশন আবার কি করে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাডভাইজারি কাউন্সিল অ্যাসাইন করে। এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাডভাইজারি কাউন্সিলে 30 জন মেম্বার থাকে, 30 জন মেম্বার, যাতে করে যত যত গ্রুপ আছে, যত যত বডি আছে, যেমন সিএফ ইনস্টিটিউশন থেকে 2 জন থাকতে পারে, সীমা যদি কেউ করেন ওইখান থেকে 2 জন থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন বডি থেকে। তো ওরা যেটা করে, ওরা 30 জনের একটা এফএএসবি এসি কাউন্সিল অ্যাসাইন করে দেয়। এই কাউন্সিলের কাজ কি? এফএএসবি কি স্ট্যান্ডার্ড হবে না হবে ওই ব্যাপারে অ্যাডভাইস করা। ভেরি সিম্পল স্ট্রাকচার। তার মানে ইলেক্টেড থাকবে, প্রথমে 16 জনের বোর্ড অফ ট্রাস্টি দিয়ে দেয়, ওই 16 জনের বোর্ড অফ ট্রাস্টি একটা এফএএফ, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফাউন্ডেশনটা কি হবে সেটাকে গভর্ন করে।
ওরা 30 জনের আরেকটা অ্যাডভাইজারি কাউন্সিল রেডি করে দেয়। ওই অ্যাডভাইজারি কাউন্সিল কি করে, এই যে গ্যাপের যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সেটাকে ওরা অ্যাডভাইস করে। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার অর এনি কনফিউশন ইজ দেয়ার? প্লিজ লেট মি নো। ওকে, এটাতে আমি খুব ডিটেলে যাব না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা ডিসপ্লে করছি। হ্যাঁ, ইট উড বি ভেরি ইনরমাস, অনেক হিউজ হয়ে যাবে। যে এফএসবি, যে এই যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি? এদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মূলত 6টা 7টা কনসেপ্ট। এই দেখেন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3, কনসেপ্ট 4, এইভাবে 7টা কনসেপ্ট আছে। এই কনসেপ্ট গুলোর মধ্যে 1 নম্বর কনসেপ্ট হচ্ছে অবজেক্টিভ কি, সেটা মেনশন করে দিব। আপনি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা বানাবেন, রিপোর্টিং করবেন আপনি, আপনার অবজেক্টিভটা কি, সেটাও স্টেটমেন্টে ডিটেইল দেওয়া আছে। আপনার ইনফরমেশনের কোয়ালিটেটিভ কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে, তার মানে ইনফরমেশনটা রিলায়েবল হবে না কি হবে, একেবারে ডিটেইল ওইখানে থাকতে হবে। এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারকে রিলেট করে আমি আপনাদেরকে একটু এটা দেখাইতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয়, খেয়াল করেন, আমি খুব ব্রিফলি এটা আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি। একটু যদি খেয়াল করেন, ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা? ইন্টারনাল ইউজার অথবা এক্সটার্নাল ইউজার। মোদ্দা কথা, যারা ডিসিশন মেক করবে বেসড অন দ্য ইনফরমেশন, রাইট? তো এই ডিসিশন মেক করার জন্য তাদেরকে কি করতে হবে? তাদেরকে অবশ্যই আমরা বলি যে ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। এখন একটা ইনফরমেশন আমি আপনার থেকে নিব কি নিব না, এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করবে পারভেসিভ কনস্ট্রেইনের উপরে। মানে যে ইনফরমেশনটা আমি নিচ্ছি ফর মেকিং ডিসিশন, ওই ইনফরমেশন থেকে যে বেনিফিটটা আমি পাবো, সেই বেনিফিটটা অবশ্যই ওই ইনফরমেশন কালেক্ট করার কস্টের থেকে বেশি হতে হবে। দ্য বেনিফিট অফ দ্য ইনফরমেশন, দ্য বেনিফিট অফ দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মাস্ট বি গ্রেটার দেন দ্য কস্ট। তাহলে আমি বলবো যে নেক্সট। এবং থার্ড যে স্টেজটা, আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকতে হবে। মানে ইনফরমেশন নিলাম কিন্তু কিছুই বুঝতেছি না, রিপোর্টটা এত কমপ্লেক্স করে করেছে, ইট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল, তাহলে কিন্তু হবে না। কোয়ালিটি অফ দ্য ইনফরমেশন, এই যে আমাদের কনসেপ্ট 2, যে কোয়ালিটিটা কেমন হবে, কোয়ালিটিটা হইতে ইট হ্যাজ টু বি আন্ডারস্ট্যান্ডেবল। যিনি ইউজার, উনি যেন এটা নিয়ে বুঝতে পারেন যে ইনফরমেশনটা এইটা। দেন আসেন, আমি ইনফরমেশন নিলাম, কেন নিলাম? কারণ আমার ইনফরমেশনের বেনিফিট কস্টের থেকে বেশি, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। এখন ডিসিশনের ক্ষেত্রে এটা কি আমাকে কোনো ইউজফুলনেস দিচ্ছে, সেটা মেজার করার জন্য ওই ইনফরমেশনের 2টা জিনিস আপনাকে চেক করতে হবে: ইনফরমেশনটা রিলেভেন্ট কিনা এবং ইনফরমেশনটা রিলায়েবল কিনা। এখন ইনফরমেশন রিলেভেন্ট কিনা এটা ডিপেন্ড করে কিসের উপরে? দেখেন, ইনফরমেশন রিলেভেন্ট কিনা এটা ডিপেন্ড করে, রিলেভেন্স মানে কি, মানে আপনি যে ডিসিশন নিতে চান সেই ডিসিশনের জন্য ইনফরমেশন ঠিকঠাক কিনা। এবং ইনফরমেশনের রিলেভেন্সটা ডিপেন্ড করে মূলত 3টা জিনিসের উপরে: এই ইনফরমেশনের বা এই রিপোর্টের ডেটার প্রেডিক্টিভ ভ্যালু আছে কিনা। মানে আপনি একটা কোম্পানির 5 বছরের সেলসের ডেটা নিলেন, সেই সেলসের গ্রোথ বের করলেন আপনি ইনকাম স্টেটমেন্ট থেকে, যে ইয়ার অন ইয়ার বা বছর বছর আমার 5 থেকে 10% গ্রোথ হয়েছে। সেইটার বেসিসে আপনি প্রেডিক্ট করলেন সামনের বছরে এই পার্সেন্টেজ গ্রোথ হবে। এই প্রেডিক্ট করার মতো অ্যাবিলিটি ইনফরমেশনের আছে কিনা, যদি থাকে, দিস ইজ আ রিলেভেন্ট ইনফরমেশন। ঠিক আছে? ফিডব্যাক ভ্যালু আছে কিনা, তার মানে আমি যেটা প্রেডিক্ট করছি সেই প্রেডিকশনটা আমার অ্যাকচুয়াল ডেটার কাছাকাছি কিনা, তার মানে আমি ফিডব্যাক নিতে পারি কিনা। যদি দেখেন যে হ্যাঁ, আমার প্রেডিকশন আর কম্পেয়ারেবল আমার অ্যাকচুয়াল ডেটা কাছাকাছি আছে, তখন আমি আবার বলবো দ্য ডেটা হ্যাজ এ ফিডব্যাক ভ্যালু, সো ইট ইজ রিলেভেন্ট। অ্যান্ড দ্য লাস্ট থিং অন রিলেভেন্স ইজ টাইমলিনেস, তার মানে ডেটাটা অন টাইমে আপনি পেয়েছেন কিনা। আপনার ডিসিশন নিতে হবে বেসড অন 2025 2026 এর ডিসিশন। এখন আপনি 2025 সালের রিপোর্ট যদি 26 সালের পরে গিয়ে পান, ইট ইজ ইউজলেস। সো ওই ডেটাটা তখনই রিলেভেন্ট হবে যদি সেটা টাইমলি রিপোর্টেড হয়। এখন ফার্স্ট কোয়ার্টারের ডেটা চলে আসার, এখন তো কোন মাস চলছে আমাদের? জুলাই। সো যারা জানুয়ারি টু ডিসেম্বরের কোম্পানি, ওদের আসলে 2টা কোয়ার্টার চলে যাওয়ার কথা। এখন যদি কোনো কোম্পানির সেকেন্ড কোয়ার্টার আসতে আসতে বছরের শেষে আসে, ইট ইজ ইউজলেস, এটার কোনো রিলেভেন্স নাই আসলে।
ঠিক আছে? সো ডেটার রিলেভেন্স তখনই থাকবে যদি সেই ডেটার টাইমলি রিপোর্ট হয়, সে ডেটার প্রেডিক্টিভ ভ্যালু থাকে, সে ডেটার ফিডব্যাক ভ্যালু থাকে। অ্যান্ড রিলায়েবিলিটি, ইউ অল নো রিলায়েবিলিটি মানে ডেটাটাকে বিশ্বাস করা যায় কিনা, এটা রিলায়েবল কিনা। এবং ডেটাকে তখনই বিশ্বাস করা যায় যদি সেই ডেটাটাকে কি করা যায়, ভেরিফাই করা যায়। ডেটা ভেরিফাই করতে পারছেন না মানে আপনাকে আমি বললাম যে আজকের মতো গরম আর পড়ে নেই, দিস ইজ আ ইনফরমেশন, এখন এটা বিশ্বাস করবেন কি করবেন না, ভেরিফাই করে দেখেন, ওয়েবসাইটে ঢুকে দেখেন, গুগল করে দেখেন যে আসলেই এত টেম্পারেচার অতীতে কখনো পড়েছে কিনা। ইফ ইউ ক্যান ভেরিফাই দ্যাট ডাটা, দিস ইজ আ রিলায়েবল ডাটা। ভেরিফাই করতে না পারলে তো আসলে ডাটাকে রিলাই করাটা কিঞ্চিত প্রবলেমেটিক হয়ে যায়। এটা মোস্টলি অ্যাকাউন্টিং এ কি হয়, আমি একটা ইনকাম রিপোর্ট করেছি কিন্তু ইনকামের সাপোর্টিং এ ইনভয়েস জেনারেট করতে পারছি না, তখন কিন্তু ওই ডাটাটাকে, ওই ইনকামটাকে আমি ভেরিফাই করতে পারছি না। আমি একটা কস্ট দেখালাম, ওই কস্টটা দেখানোর কারণে আমার প্রফিট অনেকটাই কমে গেছে, এখন ওই কস্টের সাপোর্টে নেসেসারি ডকুমেন্টস আমি প্রডিউস করতে পারছি না। সো দ্যাট ডাটা ইজ নট রিলায়েবল বিকজ ইট ক্যানট বি ভেরিফাইড। নেক্সট হচ্ছে এটা ফেথফুলনেস আছে কিনা। ফেথফুলনেস মানে ভেরি সিম্পল থিং, ট্রু ইনফরমেশন প্রোভাইড করছে কিনা। একটা অ্যাসেটকে দেখাচ্ছে 10 লাখ টাকা, আসলেই মার্কেটে ওইটা 10 লাখ টাকা কিনা, দ্যাট ইজ ইট। অ্যান্ড ফাইনালি নিউট্রালিটি, তার মানে নিউট্রালিটি মানে কোনো বায়াস থাকা যাবে না, আপনি যখন রিপোর্ট করবেন আপনি একেবারে ফ্রি ফ্রম বায়াস, যেটা ডেটা ওইটাই রিপোর্ট করছেন কিনা, তখন আমি গিয়ে বলবো যে হ্যাঁ এইটা রিলায়েবল। এবং লাস্ট, আপনার রেকর্ডেড ডেটা, কমিউনিকেটেড ডেটা কতটুকু ভালো কোয়ালিটিতে ইজ দ্য কম্পেয়ারেবিলিটি। তার মানে আপনি ডেটাটাকে বছরের সাথে বছর কম্পেয়ার করতে পারেন কিনা। দেখেন আপনি গত বছর সরি সরি আপনি ডেপ্রিসিয়েশন মেথড অ্যাপ্লাই করছেন, তো গত বছর আপনি ডেপ্রিসিয়েশন মেথড অ্যাপ্লাই করছেন স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, এই বছর আপনার কি মনে হলো, আপনি বললেন যে না আমি ডিক্লাইনিং ব্যালেন্স মেথড অ্যাপ্লাই করবো বা রিডিউসিং ব্যালেন্স মেথড। এখন গত বছর করছেন আপনি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড, এই বছর করছেন আপনি ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এখন 2 বছর 2 ধরনের আপনার রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আপনি কিভাবে ডেটা কম্পেয়ার করবেন? ইট ইজ নট কম্পেয়ারেবল। তার মানে কনসিস্টেন্সি থাকতে হবে, এক বছর যেটা করছেন সব বছর ওইটাই করতে হবে। হ্যাঁ, তখন গিয়ে আমি বলবো যে হ্যাঁ এই ডাটা কম্পেয়ারেবল, এটাকে দিয়ে কম্পেয়ার করা সম্ভব। অ্যান্ড যদি এরকম হয় তখন আমি বলতে পারি ডাটাটা ম্যাটেরিয়ালিস্টিক, ডাটাটা কোয়ালিটি ভালো। ঠিক আছে? সো এরকম কনসেপ্ট 3 আছে যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি কি এলিমেন্ট থাকতে পারে। আপনারা এটা আমরা সামনে পড়বো, এটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মূলত 3 ধরনের এলিমেন্ট থাকে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এন্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। মূলত 4টা, আরো একটা আছে, হ্যাঁ, ইকুইটি স্টেটমেন্ট, আমরা সেটাতে যাব। তো বা সেই ধরেন ইনকাম স্টেটমেন্টে কি থাকে, ব্যালেন্স শিটে কি থাকে, উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট। ঠিক আছে? আহ, এখন ধরেন একটা অ্যাকাউন্টিং বিল্ডিং ব্লকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, আমি আপনাদেরকে একটু দেখাই আনি সামনে থেকে। অ্যাজাম্পশন গুলা কি, দেখেন এখানে অনেক অ্যাজাম্পশন আছে, অনেক অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আছে, বিজনেস এন্টিটি, গোয়িং কনসার্ন, এটা ওইটা অনেক কিছু। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিল্ডিং ব্লকস, আমি ওইটাতে ফোকাস করতে চাই। বিল্ডিং ব্লকস এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ডেটাটার মেজারমেন্ট প্রিন্সিপাল কি, আপনি কিভাবে ডাটাটাকে মেজার করেন। একটা ডাটা আপনি যখন স্টেটমেন্টে রিপোর্ট করেন, ওইটাকে কোন মেজারমেন্টে আপনি রিপোর্ট করেন। এই মেজারমেন্ট প্রিন্সিপাল মূলত 2 রকমের। ঠিক আছে? একটা মেজারমেন্ট প্রিন্সিপালকে আমরা বলি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, আরেকটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। হ্যাঁ, তো এটা আইএফআরএস বলে দিছে। আইএফআরএস বলছে যে আপনাকে এই দুইটার যে কোনো একটা মেজারমেন্ট প্রিন্সিপাল ফলো করতে হবে পয়েন্ট রেকর্ডিং। তো এই এই মেজারমেন্ট প্রিন্সিপালের হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালটা কি? হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল খুবই সহজ, আপনি নাম শুনেই বুঝতে পারছেন। আপনি যখন কোনো অ্যাসেটকে রেকর্ড করবেন, ওদের যে কস্টিং ভ্যালু ওইটাতে রেকর্ড করবেন। ফর এক্সাম্পল আমি সহজ করে যদি বলি, আপনি হয়তো একটা ল্যান্ড পারচেস করছেন, পারচেস করার সময় এটা 30 লাখ টাকায় আপনি পারচেস করছেন, ওই কস্ট যেটা ওইটাতে রিপোর্ট করছেন। সামনের বছর হয়তো ওই ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে, কিন্তু আপনি ওই হিস্টোরিক্যাল কস্টে ওটা দেখাবেন 30 লাখ।
5 বছর পরেও ওই হিস্টোরিক্যাল কস্টে আপনি দেখাবেন। তার মানে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বলে যে আমার অ্যাসেটকে আমি তার হিস্টোরিক্যাল কস্টের বেসিসে রিপোর্ট করব, এবং এটা সবসময় এই কস্টেই থাকবে, মার্কেট ভ্যালুকে প্রেডিক্ট করবেন না। আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল মানে যখন অ্যাসেটের যেই ভ্যালু, মার্কেটে যেই ভ্যালু, ওই ভ্যালুতে ওইটাকে রিপোর্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটা ফলো করব, কোনটা ফলো করাটা ভালো, কস্ট প্রিন্সিপাল না ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল? দেখুন এখানে একটু কথা আছে। আপনি কস্ট প্রিন্সিপাল ফলো করবেন মানে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, নাকি আপনি ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল ফলো করবেন, এটা আটারলি ডিপেন্ড করে এই উপরের কথাটার উপরে। আর ট্রেড অফ বিটুইন রিলেভেন্স অ্যান্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন, রিলেভেন্স আর ফেথফুল মানে এই দুইটার মধ্যে ট্রেড অফ হয়ে যাবে। একটু বুঝায় বলছি আমি ট্রেড অফটা কেন হবে। আসেন আমরা একটু কস্ট প্রিন্সিপাল থেকে কথাটা শুরু করি। দেখেন কস্ট প্রিন্সিপাল মানে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, এটা ফেভার করে কাকে? ফেথফুল রিপ্রেজেন্টেশন। কেন? দেখেন হিস্টোরিক্যাল কস্ট মানে কি, যেটা ট্রু কস্ট হয়েছে আপনি ওইটাতেই রিপোর্ট করছেন। সো যেহেতু ইট ইজ বেসড অন অ্যাকচুয়াল ট্রানজেকশন কস্ট, হোয়াট ওয়াজ পেইড অর রিসিভড এট দ্য টাইম অফ ট্রানজেকশন, তার মানে এই ডাটার উপর আপনি ফেথ রাখতে পারেন। ইট ইজ ট্রু, এখানে কোনো রকমের বায়াসনেস নাই, এবং এই বায়াসনেস নাই বিধায় এটা ভেরিফায়েবল, এটা অবজেক্টিভ, এবং অ্যাজ আই সেড ইট ইজ ফ্রি ফ্রম বায়াস। এখন কথাটা কি জানেন, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল ফেথফুল রিপ্রেজেন্টেশন করে, ইটস ট্রু, ফেথফুল রিপ্রেজেন্টেশন করে, কিন্তু এটা কিন্তু লেস রিলেভেন্ট। ট্রেড অফটা এখানেই। ট্রেড অফ মানে কি, অপরচুনিটি কস্ট মানে কি, একটার দিকে ফোকাস করলে আরেকটাতে কিছু লস হয়ে যাবে। এখানেও তাই হয়েছে। আমি যেহেতু হিস্টোরিক্যাল কস্টটা ট্রু কস্ট বিধায় এটা ফেথফুল, এটা ভেরিফায়েবল, এটা অবজেক্টিভ বেসড, ইট ইজ ফ্রি ফ্রম বায়াস, বাট ইট ইজ লেস রিলেভেন্ট। অফকোর্স আপনি 10 বছর আগে অ্যাসেট কিনছেন 30 লাখ টাকায়, 10 বছর পরে ওইটাকে রিপোর্ট করছেন 30 লাখ টাকায়, ওই সময় তো আসলে ওইটা টাইমলি না, ওটা রিলেভেন্ট না। এই 10 বছরে ইনফ্লেশন হয়েছে, এই 10 বছরে অ্যাসেটের ভ্যালু সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে গেছে। 30 লাখ টাকার অ্যাসেট হতে এখন 30 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু আপনি 30 লাখ দেখাচ্ছেন। এতে কি হয়, এতে আপনি আপনার ব্যালেন্স শিটকে দেখেন 30 লাখের জায়গায় 30 কোটির জায়গায় আপনি 30 লাখ দেখাচ্ছেন, তার মানে আপনি আপনার ব্যালেন্স শিটকে 29 কোটি 70 লাখ টাকা কম দেখাচ্ছেন। দ্যাটস ওয়াই হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল যখন আপনি ফলো করবেন, হ্যাঁ আপনার এটা রিপ্রেজেন্টেশনটা ফেথফুল হবে, ট্রাস্টওয়ার্দি হবে, ভেরিফায়েবল হবে, বাট ইট উইল বি লেস রিলেভেন্ট অ্যাজ অ্যান ইনফরমেশন। অন দ্য আদার হ্যান্ড যদি ফেয়ার ভ্যালু প্রিন্সিপালে যান, যে স্যার তাহলে ফেয়ার ভ্যালু প্রিন্সিপালে যাই, এটা এটা রিলেভেন্ট। এখন যে বছরের যেটা ফেয়ার প্রাইস সেটাই দেখাচ্ছেন, এর চেয়ে রিলেভেন্ট কিছু হয় না। ইট রিফ্লেক্টস দ্য কারেন্ট মার্কেট কন্ডিশন, সো ইট ইজ মোর টাইমলি, ইট ইজ ইউজফুল ফর ডিসিশন মেকিং, অ্যান্ড ইট রিফ্লেক্ট দ্য ইকোনমিক রিয়েলিটি। ইকোনমিক রিয়েলিটিটা, ইকোনমি ভালো হলে ভালো প্রাইস, খারাপ হলে খারাপ প্রাইস, যা তাই। কিন্তু এখানে ট্রেড অফটা কি, এখানে ট্রেড অফটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। বিকজ আপনি যখন মার্কেট ভ্যালু অ্যাসেস করতে চান, আপনাকে কিন্তু কেউ বলে দেয় না এটার মার্কেট ভ্যালু এত, আপনাকে ওইটা অ্যাসেস করতে হয়। আপনার যদি একটা কি বলা যায়, ধরেন একটা গাড়ি আছে, আপনি এটা বিক্রি করতে চান, এখন দের ইজ নো প্যারামিটার যেটার বেসিসে আপনি বলবেন এটা 16 লাখ টাকাই, এটাই ফিক্সড, এটাই অবজেক্টিভ। এটা ডিপেন্ড করবে, আপনার ভাগ্যে থাকলে 16 লাখও পেতে পারেন, আপনি ভাগ্য না থাকলে আপনি 12 লাখে হয়তো বেচতে পারবেন না। তার মানে হোয়াট আই মিন টু সে, মার্কেট ভ্যালু যখন আপনি অ্যাসাইন করতে যাবেন, এখানে কিছু অ্যাজাম্পশন সেট করতে হয়। আমার মনে হয় এটা 16 লাখ টাকায় যাবে, মনে হয় মার্কেটের অবস্থায় তাই তো মনে হয়। এই যে আপনার মনে হচ্ছে, এই জিনিসটা কিন্তু সাবজেক্টিভ। আমার মনে হচ্ছে, এটা অবজেক্টিভ না যে সলিড এটাই, এটা হইতেও পারে নাও হইতে পারে। তো এই কারণে এই ফেয়ার ভ্যালু প্রিন্সিপালে যখন অ্যাকাউন্টিং যায়, তখন ওইটার কিন্তু ফেথফুল রিপ্রেজেন্টেশনটা কমে যায়। ইনভেস্টররা, আমি যখন রিপোর্টিংটা দেখি, দেখি যে অ্যাসেটটাকে মার্কেট ভ্যালুতে ভ্যালুয়েশন করা হয়েছে, দেখাচ্ছে ফিক্সড অ্যাসেট 1 crore টাকা, আমি কিন্তু একটু ডাউটফুল হই। ও 1 কোটি টাকা দেখাইলো মার্কেট ভ্যালু, আসলে কি 1 কোটি টাকা? কিন্তু যদি এটা কস্ট প্রিন্সিপালে দেখতাম, আমি কিন্তু বলতাম যে না, যে এটা তো হয়েছে ওইটাই, যে দামে কিনছে ওই দামই দেখাচ্ছে। সো ইন কেস অফ ফেয়ার মার্কেট ভ্যালু প্রিন্সিপাল, somehow faithful representation has been sacrificed, সেটা কিছুটা আসলে কম্প্রোমাইজ করে ফেলতে হয়। ইজ ইট ক্লিয়ার? ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড? স্যার কোয়েশ্চেন আছে স্যার। জি প্লিজ স্যার প্রসিড। আমি যে ল্যান্ডটাকে
কস্ট ভ্যালু দেখাবো নাকি ফেয়ার ভ্যালু দেখাবো? এটা কি কোনো বাংলাদেশে কোনো প্রিন্সিপাল মেনটেন করা হয় যে এই ভ্যালুতে দেখাতে হবে, কিংবা এটা আমরা আইএফআরএস, বাংলাদেশে যে মাহফুজ বাংলাদেশে সাহেব, আমরা আইএসবি কিংবা এফএসবি এ ধরনের কোনো জিনিস আছে যে আমরা কোনটা ফলো করলে বেটার হয়? জি আমাদের আমাদের এখানে আইএফআরএস এর প্রিন্সিপাল বলে দিছে যে আপনি, সরি, আপনি এই দুইটার যে কোনো একটাতে যাবেন, কিন্তু কনসিস্টেন্সি প্রিন্সিপালও একটা প্রিন্সিপাল আছে, ঠিক আছে? আইএফআরএস বলছে আপনি এই দুইটার যে কোনো একটাতে যাবেন, কিন্তু কনসিস্টেন্সি, এই যে কনসিস্টেন্সি প্রিন্সিপাল কি বলে? কনসিস্টেন্সি প্রিন্সিপাল বলে একবার যদি আপনি কস্ট প্রিন্সিপালে যান, যে স্যার আমি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালে যাই, এটা ডিসাইডেড বাই দ্য কোম্পানি ইটসেলফ। আপনার কোম্পানির সিএফও, আপনার কোম্পানির ফাইন্যান্স সেক্টর, আপনার কোম্পানির ম্যানেজমেন্ট ডিসাইড করবে যে তারা কোন business। কিন্তু আপনি একবার যেটা ফলো করবেন, এটার কনসিস্টেন্সি থাকতে হবে। জিনিসটা এমন হওয়া যাবে না 2 বছর কস্ট প্রিন্সিপাল করলাম স্যার, পরের বছর গিয়ে ভালো লাগছে না ফেয়ার ভ্যালু করলাম, নো, ইট ক্যানট বি। যেমন আমি আপনাকে বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানির ব্যালেন্স শিট হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালে যায়, একেবারে অলমোস্ট অল ম্যানুফ্যাকচারিং। কিন্তু ব্যাংকের, এখানে যারা ব্যাংকে আছেন আপনারা জানেন, ব্যাংকের ব্যালেন্স শিটে অ্যাসেট কিন্তু ফেয়ার মার্কেট ভ্যালু প্রিন্সিপালে যায়। সো এটা ব্যাংকিং স্ট্যান্ডার্ড। বাট যদি বলেন একদম ফিক্সড করে দিবে আপনাকে এটাই ফলো করতে হবে, এরকম না। আইএফআরএস আপনাকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে। আইএফআরএস বলছে আপনি দুইটার যে কোনো একটাতে যান, কিন্তু যেটাতে যাবেন কনসিস্টেন্ট থাকতে হবে। ইউ ক্যানট চেঞ্জ ইট নাও এন্ড দেন, এখন এটা পরে ওইটা, নো, ইউ ক্যানট ডু দ্যাট। মাহফুজ সাহেব, আমি কি আপনার কুইরিটা অ্যাড্রেস করতে পেরেছি? তাহলে স্যার, ধরুন আমি একটা কোম্পানি স্যার রান করলাম কালকে, সেটাতে আমি একই সূত্রে ধরেন কস্ট, ফেয়ার ভ্যালু কিংবা এই যে ডেপ্রিসিয়েশনের যে কথাটা বলছিলেন, যে আমি একই সাথে কনসিস্টেন্স চালাতে হবে, 5 বছর পর আমি চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে পারবেন, আপনার প্রশ্নটা রিলেভেন্ট। চেঞ্জ করতে পারবেন না এত রিজিড আবার অ্যাকাউন্টিং না, ইউ ক্যান চেঞ্জ, বাট সেটার জন্য সলিড রিজনিং থাকতে হবে। বুঝতে পেরেছেন যে এই গ্রাউন্ডে আমার চেঞ্জ না করে কোনো উপায় নেই। যেমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আই রিয়েলি ফরগট দ্য নেম, আমি ওই সময় ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট ছিলাম আইডিএলসিতে ব্যাক ইন 2010। তো ওরা বছর চেঞ্জ করবে, মানে জানুয়ারি টু ডিসেম্বর ছিল ওদের রিপোর্টিং পিরিয়ড, বাট কম্পারেটিভ স্ট্যান্ডার্ডের কারণে বা তার কম্পারিজন বা সিজনালিটির কারণে সে ডিসিশন নিল সে মার্চ টু এপ্রিলে চলে যাবে। বুঝতে পারছেন? জি। মার্চে বছর শুরু হবে, ফেব্রুয়ারিতে গিয়ে ক্লোজ হয়ে যাবে, মানে ওরা ওদের রিপোর্টিং ইয়ার চেঞ্জ করে ফেলবে। এখন ধরেন কনসিস্টেন্সি প্রিন্সিপাল কি বলে, আপনি জানুয়ারিতে আছেন জানুয়ারিতে থাকবেন, বাট ওইটার সলিড গ্রাউন্ড ছিল, ওই গ্রাউন্ডের বেসিসে সে অ্যাপ্লাই করছে টু দ্য রেগুলেটর যে আমি এটা করতে চাই, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে পারমিশন চেয়েছে। যদি গ্রাউন্ড ভ্যালিড হয়, গ্রাউন্ড যদি রিজনেবল হয়, ইউ ক্যান চেঞ্জ। কিন্তু কোনো গ্রাউন্ড নাই, আপনার অ্যাকাউন্টিং অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনি কখনো কস্টে যান, কখনো ফেয়ার ভ্যালুতে যান, এটা আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না, এটা আপনি আপনার বেনিফিটের জন্য করছেন। এতে ইনভেস্টররা ম্যানুপুলেটেড হবে, এতে ইনভেস্টররা কি হবে, মিসগাইডেড হবে, যে কি ব্যাপার, এই দেখলাম কস্ট প্রিন্সিপাল আবার ফেয়ার ভ্যালু, এটা করা যাবে না। বাট ইফ ইউ হ্যাভ সলিড গ্রাউন্ড, সলিড রিজন যেটা না করলে হচ্ছে না, then you can seek permission to the regulator, and if they allow, if they are convinced যে হ্যাঁ ওনার গ্রাউন্ডটা সলিড, then you can get the permission, no problem at all. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো বিল্ডিং ব্লকের লাস্ট যে জায়গাটা অ্যাজাম্পশন, দেখেন অ্যাজাম্পশন, বহু অ্যাজাম্পশন আছে, বহু অ্যাজাম্পশন, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো অ্যাজাম্পশন, সহজ, অনেকে বলে খুব সহজ, হ্যাঁ অবশ্যই সহজ, এগুলো কঠিন কিছু না, বাট ইম্পর্টেন্ট। অ্যাজাম্পশন কি? মনিটারি ইউনিট আর ইকোনমিক এন্টিটি। তো এই অ্যাজাম্পশন দুইটা কি বলে? অ্যাজাম্পশন দুইটা আসলে কি জন্য দরকার? অ্যাকাউন্টিং যে প্রসেস আপনি পড়ে আসছেন, ইভেন্ট আইডেন্টিফাই করা, রেকর্ডিং করা, কমিউনিকেশন করা, এই যে রেকর্ডিং করবেন, কমিউনিকেশন করবেন, এইগুলোর জন্য অ্যাজাম্পশন ফলো করতে হয়, যে আমি রেকর্ড করবো কেমনে, তখন বলে যে মনিটারি ইউনিট অ্যাজাম্পশন আপনাকে ফলো করতে হবে। মনিটারি ইউনিট অ্যাজাম্পশন কি? ইট রিকোয়ার্স দ্যাট কোম্পানিজ ইনক্লুড ইন দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস অনলি ট্রানজাকশন, মানে সহজ কথা, যেগুলোর মনিটারি ভ্যালু আছে ওগুলাই শুধু রেকর্ড হবে, যেটা আমি আপনাদের শুরুতে ক্লাসের বললাম যে ইকোনমিক ইভেন্ট হইতে হবে। এটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি আবারও বলি আপনাদেরকে একটু, প্রসঙ্গের বাইরে গিয়ে একটা কথা বলি, আমি যখন ইনভেস্টমেন্ট ভ্যালুয়েশন করি অ্যাজ অ্যান অ্যানালিস্ট, আমাকে যখন কোম্পানি ভ্যালুয়েশন করতে দেওয়া হইতো, আমরা ভ্যালুয়েশন যখন করি আমরা আসলে কি করতাম, আমরা অ্যাকাউন্টিং এর ডেটাগুলো নিতাম, একই সঙ্গে
নন ইকোনমিক ইভেন্ট গুলোকেও কিন্তু ভ্যালু করতাম। কারণ দেখেন, ধরেন একজন খুব নাম করা রিনাউন্ড লোক এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করেছে, এটার কোনো মনিটারি ভ্যালু নাই, কিন্তু এটার একটা মার্কেট ইম্প্যাক্ট আছে, যে একটা ভালো লোকের হাতে কোম্পানি গেছে মানে এই কোম্পানি ডেফিনেটলি ভালো করবে, মার্কেটে কিন্তু এটার একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। বাট অ্যাকাউন্টিং বলে, ফাইন্যান্স বলবে এটাকে আপনি ভ্যালু করেন, অ্যাকাউন্টিং বলবে এটার কি মনিটারি কোনো ভ্যালু আছে, মনিটারি ইউনিট এটাকে মেজার করতে পারবেন না, তাহলে এটাকে আপনি অ্যাকর্ডিং টু মনিটারি ইউনিট অ্যাজাম্পশন অ্যাকাউন্টিং রিপোর্টিং এ আনতে পারবেন না। So monetary unit assumption means the transaction data must have some monetary value. Must. Without monetary value, no matter how important the information, no matter how important the transaction is, you cannot record it in the accounting process. And lastly, economic entity. Economic entity simple জিনিস, এন্টিটি সেপারেট হবে, মানে আপনি ওনার আর ওইটা কোম্পানি, আপনার আর কোম্পানির অ্যাকাউন্ট কখনো একসাথে মেলানো যাবে না, ইম্পসিবল। আপনি যদি বলেন আমার ব্যবসার, আমার আমার দুইটা ব্যবসা আছে, হ্যাঁ আমার দুইটা ব্যবসা আছে, একটাতে 50,000 টাকা লাভ হয়েছে, একটাতে 50,000 টাকা লস হয়েছে, আমার মোটামুটি ব্যবসায় জিরো, লাভ লস নেই, এভাবে বলা যাবে না। ওই কোম্পানির অ্যাকাউন্ট আলাদা, ওই কোম্পানিতে ওর লস, এই কোম্পানির রেকর্ড আলাদা, এই কোম্পানিতে এটা লাভ। আপনি ব্যবসায় লস করছেন কিন্তু পার্সোনালি আপনি পৈতৃক সূত্রে অনেকগুলো জমি জমা পাইছেন, আপনার বাবা আপনাকে 1 কোটি টাকা ক্যাশ দিছে, আপনি এটা কিন্তু বিজনেস ট্রানজাকশনে নিতে পারবেন না, বিকজ অ্যাকর্ডিং টু ইকোনমিক এন্টিটি প্রিন্সিপাল, অ্যাক্টিভিটিস অফ দ্য এন্টিটি কেপ্ট সেপারেট অ্যান্ড ডিস্টিংক্ট ফ্রম অ্যাক্টিভিটিস অফ ইটস ওনার অ্যান্ড অল আদার ইকোনমি, মানে কোম্পানি আর কোম্পানির ওনার এই দুটা টোটালি সেপারেট ইকোনমিক এন্টিটি, কোনো অবস্থাতেই এই দুটাকে একসাথে চিন্তা করাবে না। সো ফার যতটুকু আমরা কভার করলাম, এর বেসিসে যদি এই প্রশ্নটা আপনাদেরকে করি, হোয়াট উড ইউ অ্যান্সার? Combining the activities of Kellogg and General Mills, দুটো আলাদা কোম্পানি, would violate the, which one among the four principal will be violated if we combine the activities of Kellogg and General Mills? আমরা এই জাস্ট বলে আসলাম না, ইকোনমিক এন্টিটি দুটা আলাদা মানে আলাদাই, এই দুটাকে একসাথে কম্বাইন করা যাবে না। যদি কম্বাইন করে ফেলেন তাহলে অ্যাকচুয়ালি আপনি ভায়োলেট করতেছেন ইকোনমিক এন্টিটি। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, এখানে কিছু ট্রু ফলস আছে আবারও, যেহেতু আমরা টেস্ট করবো আপনি বুঝতে পেরেছেন কিনা যা পড়াচ্ছিলাম। সো কনভার্জেন্স রেফার্স টু এফোর্টস টু রিডিউস ডিফারেন্সেস বিটুইন আইএফআরএস এন্ড ইউএস গ্যাপ। আমরা বলেছিলাম যে আইএফআরএস মূলত ইউরোপিয়ান নেশন গুলা সবাই ফলো করে, ইউএসএ গ্যাপটা ফলো করে, এবং লেটলি এরা রেগুলেটরি বডি মিলে এদের যে ডিফারেন্সেসটা রিপোর্টিং এর এটাকে কমায় আনার চেষ্টা করছে, যেটাকে আমরা কনভার্জেন্স প্রিন্সিপাল বলি। ট্রু স্যার। সো অ্যাকর্ডিং টু দ্য ট্রু, ভেরি গুড। Second one, the primary accounting standard setting body in the United States is the Financial Accounting Standard True. Board. True, very good. The historical cost principle dictates that companies record assets at their cost. In later periods, however, the fair value of asset must be used if fair value is higher than its cost. False. False. Good. Relevance means the financial information matches what really happened. The information is factual. True. আরেকটু চিন্তা করে বলেন। আমরা রিলেভেন্সে কি বলেছিলাম, যে ইনফরমেশনটা রিলেভেন্ট হইতে হবে, এটা টাইমলি হইতে হবে, কিন্তু যদি এমন হয় যে হোয়াট রিয়েলি হ্যাপেন, মানে এক্স্যাক্টলি যা হয়েছে তাই, তাহলে ওইটাকে আমরা কিন্তু ফেথফুল রিপ্রেজেন্টেশন বলেছি, যে হ্যাঁ যেমন হিস্টোরিক্যাল কস্টে যেটা হয়েছে ওইটাই রিপোর্ট করছেন, সো ওইটা কিন্তু সাপোর্ট করছে হিস্টোরিক্যাল কস্ট, এটা ফলস হয়ে যাবে। হ্যাঁ, ফেথফুল রিপ্রেজেন্টেশন মিনস the financial information matches what really happened, the information is factual, objective, subjective না। রিলেভেন্সটা সাবজেক্টিভ। হ্যাঁ, আমি মার্কেট ভ্যালুতে রিপোর্ট করছি,
সাবজেক্টিভ, কিন্তু এটাকে রিলাই করাটা একটু কঠিন হয়ে যায়, বিকজ যেটা হয়েছে ওইটা অ্যাকচুয়াল কিনা বলা মুশকিল, রাইট? So the last one, a business owner's personal expenses must be separated from expenses of the business to comply with accounting economic entity assumption. True, sir. True, true. True, very good. So we are good to go. এখানে বেশ কিছু প্রিন্সিপাল আছে, হ্যাঁ বেশ কিছু প্রিন্সিপাল আছে। আমরা এর মধ্যে বিজনেস এন্টিটি, অলরেডি মনিটারি ইউনিট, কস্ট, এই যে কনসিস্টেন্সি, বেশ কিছু কভার করে ফেলছি। বেশ কিছু আমরা কালকে তো আপনাদের সাথেই বসবো, ওখানেও কভার করব। জাস্ট আমি আর 5-7 মিনিট, অনেক সময় হয়ে গেছে, তারপর আর অল্প কিছু সময় আপনাদের নিব, 5 to 10 মিনিটস ম্যাক্স, জাস্ট অ্যাকাউন্টিং ইকুয়েশনটা একটু এক্সপ্লেন করে, কারণ এটার সাথে পরেরটা একটু রিলেভেন্ট। তা অ্যাকাউন্টিং ইকুয়েশন আমার মনে হয় এখানে মোরলেস আমরা সবাই জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে কি, আমার অ্যাসেট মাস্ট বি ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। দেখেন এটা তো একটা মানে ইকুয়েশন, বাট ইকুয়েশনটা এরকম কেন? ইকুয়েশনটা এই জন্য এরকম, আপনি আপনার কোম্পানির ব্যালেন্স শিটে যে অ্যাসেট গুলো দেখছেন, যা যা অ্যাসেট আপনি দেখছেন, এগুলাকে আমরা বলি রিসোর্সেস, এগুলাকে আমরা বলি রিসোর্সেস। কারণ এই অ্যাসেট গুলাকে ব্যবহার করেই কিন্তু আপনার বিজনেসের সেলস রেভিনিউ জেনারেশন বলেন, বিজনেস অপারেট করা বলেন, যাই করছেন, এই অ্যাসেট হচ্ছে আপনার রিসোর্স। এই অ্যাসেটটাকে আপনি কোম্পানিতে আনলেন কিভাবে? এই অ্যাসেট গুলাকে হয় আপনার কোম্পানিতে আপনার ওনাররা টাকা দিয়ে এনেছে, অথবা আপনি লোন করে এনেছেন। তার মানে দ্য রিসোর্সেস আর বিং ফাইন্যান্সড বাই আইদার বাই লাইবিলিটি অর বাই ওনার সিকিউরিটি। এই জন্য আমরা বলি যতটুকু অ্যাসেট আমার আছে সেটা মাস্ট বি ইকুয়াল টু আমার টোটাল লাইবিলিটি এবং আমার টোটাল ওনার সিকিউরিটি। সো এটা হইতেই হবে ব্যালেন্স শিটে, আমার অ্যাসেট আর আমার লাইবিলিটি আর ওনার সিকিউরিটি মাস্ট বি ইকুয়াল। বিকজ অ্যাসেট যদি আপনার, যদি কোম্পানি কোনো কারণে বন্ধও হয়ে যায়, আমরা যেটাকে বলি ব্যাংকরাপ্ট, কোম্পানির শেষ, বিজনেস আর নাই, তখন কোম্পানিকে অ্যাসেট যা থাকবে এই অ্যাসেটকে ক্লেম করবে দুইটা পার্টি, ক্রেডিটর মানে যারা লাইবিলিটি, অথবা কোম্পানির ওনার যারা শেয়ার হোল্ডার, এরাই কিন্তু নিবে। আগে ক্রেডিটর নিবে, এরপরে থাকলে বাকিটা ওনার সিকিউরিটি নিবে। সো দ্যাটস ওয়াই সিন্স দ্য অ্যাসেট ইজ বিং ফাইন্যান্সড বাই ক্রেডিটর অ্যান্ড ওনার, সো দ্য অ্যাসেট মাস্ট বি ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। এটা একদম ম্যান্ডাটরি। আপনি যদি এটাকে আরেকটু ইলাবোরেট করেন, অ্যাসেট কি, এই যে আমি মাত্র বললাম রিসোর্সেস আর বিজনেস ওনস, এবং এই অ্যাসেট আপনাকে ফিউচার সার্ভিস বা বেনিফিট প্রোভাইড করবে। সেটা ক্যাশ হতে পারে, সাপ্লাইজ হতে পারে, মেশিনারিজ হতে পারে, ইকুইপমেন্টস হতে পারে, ল্যান্ড হতে পারে, ইট কুড বি মেনি থিংস। যদি বলি লাইবিলিটিস কি, অ্যাজ আই সেড, ইট ইজ দ্য ক্রেডিটর থিংস, অব্লিগেশন অ্যারাইজেস ফ্রম পাস্ট ট্রানজেকশন, মানে অতীতে আপনি কারো থেকে টাকা পয়সা ধার নিয়েছেন, লোন নিয়েছেন, সেটা ব্যাংক থেকে নিতে পারেন, ইন্ডিভিজুয়াল পার্সনের থেকে নিতে পারেন, আপনি আপনি প্রোডাক্ট কিনেছেন, টাকা এখনো দেন নাই, অ্যাকাউন্টস পেয়েবল হইতে পারে। সো ইট ইজ ইউর অব্লিগেশন, অ্যান্ড দ্য অব্লিগেশন অ্যারাইজেস ফ্রম দ্য পাস্ট ট্রানজেকশন, এবং এটা সেটেল হবে ফিউচারে। অ্যাকাউন্টস পেয়েবল এটা বিজনেসে খুবই কমন। আমি র মেটেরিয়ালস নিয়েছি, এলসি ওপেন করছে, 3 মাস 6 মাস পরে আমার টাকা পে করবো, সো অ্যাকাউন্টস পেয়েবল আকারে ওইটা আসছে, দ্যাটস ফাইন। তো লায়াবিলিটিস বলতে আমরা মূলত যে কোনো ধরনের অব্লিগেশন যেটা আমার পাস্ট ট্রানজেকশন থেকে আসে এবং যেটা ফিউচারে সেটেল হবে, সেগুলোকে আমরা মূলত মিন করি। যেমন এই যে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আমার কোম্পানির এমপ্লয়ীদের স্যালারি যদি পেয়েবল হয়ে যায়, ওয়েজেস যদি পেয়েবল হয়ে যায়, ডেট হয়, ব্যাংক লোন হয়, লং টার্ম ডেট হয়, সব লাইবিলিটিস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, হোয়াট ইজ ওনার সিকিউরিটি? দেখেন, ওনার সিকিউরিটি মানে অ্যাজ এ ওনার আমি কোম্পানিতে কি দিছি, আমি কোম্পানি থেকে কি নিছি, দুইটা নেট রেজাল্ট। সাধারণত ওনার সিকিউরিটিটাকে আমরা এভাবে দেখাই, একটু এলাবোরেট করছি, বেসিক ইকুয়েশনটাকে একটু এক্সপান্ড করছি। বেসিক ইকুয়েশনটাকে এক্সপান্ড করলে কি হচ্ছে, অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিটাকে দেখেন ভেঙে কি করছি, ওনার কি ক্যাপিটাল দিছে এবং ওনার ওই ক্যাপিটাল থেকে কিছু ড্র করছে কিনা, উইথড্র করে নিছে কিনা, প্লাস বিজনেসে যদি কোনো রেভিনিউ জেনারেট হয় ওইটাও কিন্তু ওনার্সের ক্লেম করতে পারবে, এবং সেই রেভিনিউ জেনারেট করতে গিয়ে যদি কোনো এক্সপেন্স হয় সেটা মাইনাস। সো ওনার সিকিউরিটি মানে অ্যাজ এ ওনার আমি ক্যাপিটাল কি দিচ্ছি, আমার রেভিনিউ কি অ্যাড হয়েছে, এবং ওখান থেকে মাইনাস হয়ে যাবে। আমি যদি কোম্পানি থেকে কিছু উইথড্র করে থাকি, আমি ডিভিডেন্ড নিতে পারি,
আমি নিতেই পারি ডিভিডেন্ড। আমি কোম্পানি থেকে আমার শেয়ার সেল করে কিছু টাকা নিয়ে নিতে পারি। আমার যদি কোনো এক্সপেন্স হয়ে থাকে সেটা, এগুলা মাইনাস করে দিয়ে যেটা ফাইনালি থাকে সেটাকেই আমরা বলি ওনার্স ইকুইটি। এবং এই ইকুয়েশনটাকে দেখে এতটুকু আমরা বুঝতে পারি যে ওনার ইকুইটি বাড়ে কখন, যদি ওনার, জি মাহফুজ সাহেব। স্যার, যে জি ওনার সিকিউরিটিতে মনে করেন মালিক পক্ষ 50 লক্ষ টাকা লোন নিল ব্যাংক থেকে, এটা কি ওনার সিকিউরিটি আন্ডার হবে নাকি লাইবিলিটির না আন্ডার না, এটা আসবে? লাইবিলিটিতে চলে যাবে স্যার, কারণ লোন মানি কিন্তু ইট ইজ নট ইউর মানি, ইট ইজ নট ইউর মানি, সামওয়ান এলস হ্যাজ ক্লেম ওভার ইট, ব্যাংকের ক্লেম আছে এখানে। হ্যাঁ, সো এটা আপনার ওনার্স ক্যাপিটালে ইকুইটিতে যাবে না। হ্যাঁ, এখন স্যার আপনি যদি ওনার শেয়ার কিনেন, যে আমি একটা কোম্পানির 5 লক্ষ শেয়ার কিনছি, এইটা ওনারের ইকুইটি, মানে আপনি শেয়ার হোল্ডার, আপনার সোর্স অফ ফান্ড আমার জন্য তখন ম্যাটার করে না। কেন করে না? কারণ ওই যে আমরা মনিটারি ইউনিটের কথা বলে আসছি, আমরা সেপারেশন এন্টিটি, আপনার অ্যাকাউন্টস আপনার, কোম্পানির অ্যাকাউন্টস কোম্পানির। এখন আপনি কোত্থেকে টাকা এনে কোম্পানিতে দিচ্ছেন, নান অফ মাই বিজনেস। ওইটা আমার ব্যাংকের ব্যালেন্স শিটে কিন্তু লোন আকারে আসবে না। আপনি টাকা দিচ্ছেন মানে ওনার্স ক্যাপিটালে চলে যাবে। বুঝতে পেরেছেন? স্যার স্যার এখানে তাহলে স্যার ওনার স্যার স্যার একটা কোশ্চেন ছিল, এখানে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, এটা আমরা রিটেন আর্নিংস তো বলি সাধারণত। দেখেন, একটু যদি আপনাকে দেখাই রিটেন আর্নিংস, একটু আমি তাহলে একটু আপনাকে দেখাই, আহ, যদি থাকে আর কি, তাহলে সুবিধা হবে। মানে আমাদের তো আসলে ধরেন কমনলি আমরা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট তো বললে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে আরেকটা স্টেটমেন্ট থাকে, এটাকে বলা হয় ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। রাইট, রাইট। একটু যদি খেয়াল করেন ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা কি হয়, মূলত ওনারের ক্যাপিটাল কি থাকে বিগিনিং এ সেটা থাকলো, যদি এর মধ্যে কোনো ইনভেস্টমেন্ট হয়, যে এই বছর নতুন করে আপনি কিছু দিচ্ছেন, সেটা অ্যাড হবে। এবং এই দেখেন ইনকাম স্টেটমেন্ট থেকে নেট ইনকাম, যেটা নেট ইনকামটা ইনকাম রাইট, স্টেটমেন্ট থেকে, হ্যাঁ, রাইট। এটা কিন্তু ট্রান্সফার হয়ে যায়। বুঝতে পারছেন? এরপরে ধরেন আপনি যদি কিছু ড্র করে থাকেন এর মধ্যে ডিভিডেন্ড আকারে বা যে কোনো ভাবে আপনি তুলে নিছেন কোম্পানি থেকে, সেটা মাইনাস। আর যদি এক্সপেন্স থাকে, হ্যাঁ, এক্সপেন্স মানে কিন্তু মূলত আমরা মিন করি নেট লসকে, কারণ আমার নেট ইনকাম এখানেই কিন্তু রেভিনিউ আর এক্সপেন্স নেট হয়ে যাচ্ছে, তাই না? আমার সব হুম। রেভিনিউ থেকে সব এক্সপেন্স বাদ। সো যেটা নেট থাকে সেটাই আসলে আমার ওনার সিকিউরিটিতে আসে। হ্যাঁ, অনেকে বলে যে স্যার আমি ফর্মুলা ধরেই যাব, আমি রেভিনিউ অ্যাড করব, এক্সপেন্স মাইনাস করবো, ইউ ক্যান অলসো ডু দ্যাট। আপনি যদি মনে করেন তাহলে আমি স্যার সার্ভিস রেভিনিউ অ্যাড করলাম আর সব এক্সপেন্স মাইনাস করলাম, আসলে ডিফারেন্সটা কি? আলটিমেটলি আপনি 2750। রাইট, রাইট, রাইট। ঠিক আছে এনামুল সাহেব, বুঝতে পেরেছেন? জি, ওকে, ওকে। আচ্ছা, মাহফুজ সাহেবের প্রশ্নটা বোধহয় শেষ হয়নি, লোনের ব্যাপারে কি জানি বলছিলেন। আচ্ছা, মনে হয় সেটেল হয়ে গেছে ওইটা। আমি তারপরে মাহফুজ সাহেবকে আরেকবার জাস্ট রিমাইন্ডার দিয়ে বলছি যে আপনি যদি পার্সোনালি লোন নিয়ে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করেন, ওইটা আপনার পার্সোনাল লোন, আপনার পার্সোনাল অ্যাকাউন্টস, তো এটা লোন অব্লিগেশন। কোম্পানির কিন্তু এটা জানার দরকার নেই আপনি লোন নিয়ে দিছেন না কি দিয়ে দিছেন। কোম্পানি জানবে ওয়ান্স ইউ পুট দ্য মানি ইন দ্য কোম্পানি, ইট ইজ ইন দ্য কোম্পানিজ ওনার সিকিউরিটি পোর্শন। এখন এটা আপনি আপনার পার্সোনাল গাড়ি বিক্রি করেও দিতে পারেন, আপনি ব্যাংক থেকে লোন এনেও দিতে পারেন, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট থিং, নো প্রবলেম এট অল। ঠিক আছে, আমাদের এটাই লাস্ট স্লাইড যেটা বলছিলাম। তাহলে আমার ওনার সিকিউরিটি ইনক্রিজ স্যার হয় কিভাবে? জি জি। স্যার তাহলে আমি ওনার সিকিউরিটি মানিকে এক কথায় এটা বলতে পারি যে আমি মালিক হয়ে ধরেন 10 লক্ষ টাকা দিলাম, এন্ড দেন আমি একটা গাড়িও দিলাম এবং একটা বিল্ডিংও দিলাম, তাহলে এই যে আমি জিনিসটা টোটাল দিলাম, এটা তো ওনার সিকিউরিটি। দেখেন আসলে আমরা, হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, কিন্তু ওই বিল্ডিং আর গাড়ি তো আসলে কোম্পানিতে ওইভাবে ইনভেস্ট করা যায় না। একবার যদি কোম্পানিতে দিয়ে দেন ওটা কিন্তু কোম্পানির নামেই চলে যাবে, কিন্তু ক্যাপিটালটা যদি ক্যাশে দেন ওটা আপনার একটা ক্লেম থাকবে। বুঝতে পেরেছেন? বাট আমরা যেটাকে বলি ট্যানজিবল অ্যাসেট, ওয়ান্স ইউ পুট ইট দেয়ার, এটা কিন্তু ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেট হিসেবে চলে যাবে। হ্যাঁ, তো ক্যাশ ইনভেস্ট করছেন নতুন করে, দ্যাট ইজ ওয়ান থিং। আপনি বিল্ডিং দিয়ে দিচ্ছেন, বিল্ডিং দেওয়ার প্রসেসে কিন্তু আইএফআরএস এর প্রিন্সিপাল আছে যে বিল্ডিং দিবেন মানে কি। হ্যাঁ, এক্সকিউজ মি।
সরম, আমাকে একটু পানি দিয়ে যেত। সরি, একটা মিনিট। যেটা বলছিলেন, আপনি বিল্ডিং দিতে পারেন, আপনি গাড়ি দিতে পারেন, ক্যাশ দিতে পারেন, কিন্তু এবং সবই কোম্পানিতে ওনার সিকিউরিটি হিসাবে যাবে। এবং যেমন ধরেন আমি যদি বলি আপনার একটা বিল্ডিং দিয়ে দিলেন, আপনি দিতে পারবেন কিনা? 100% পারবেন। এবং সেটা কোথায় চলে যাবে? সেটা আপনার কোম্পানির অ্যাসেট বাড়াবে এবং ওনার সিকিউরিটিও বাড়াবে। এটাকে যদি অ্যাকাউন্টিং জার্নালে নেন, জার্নালটা কিরকম হবে? রেকর্ড তো করবেন। রেকর্ডিং এ গিয়ে কি হবে? বিল্ডিং ডেবিট এবং ক্রেডিট হবে কি আপনার ওনার সিকিউরিটি। অ্যাবসলিউটলি ফাইন, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? আপনি জি গাড়ি স্যার। দিচ্ছেন, আপনার ডেবিট হবে কার? ওনার সিকিউরিটি ক্রেডিট, বিকজ আপনার ওনার সিকিউরিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? সো আপনার ওনার ইকুইটি তার মানে বাড়ে কিসে? যদি আপনি নতুন করে ইনভেস্ট করেন, যদি আপনার রেভিনিউ অ্যাড হয়। আর ওনার সিকিউরিটি কমে কিভাবে? যদি আপনি উইথড্র করেন, যদি আপনার এক্সপেন্সেস হয়। দ্যাটস ইট। তো এইটার বেসিসে আমরা যদি এই ডু ইট লাস্ট পার্ট যেটা আজকের জন্য করি, তাহলে একটু যদি আমাকে এটা একটু আপনারা হেল্প করেন, যে ক্লাসিফাই দ্য ফলোইং আইটেমস অ্যাজ ইনভেস্টমেন্ট বাই ওনার, ওনার্স ড্রয়িং রেভিনিউ এক্সপেন্স, দেন ইন্ডিকেট ওয়েদার ইচ আইটেম ইনক্রিজেস অর ডিক্রিজেস। যেমন প্রথমটা রেন্ট এক্সপেন্স, এটাকে ক্লাসিফাই করেন ফার্স্টে। এটা কি? এটা এক্সপেন্স, রাইট? আমি একটা হেল্প করি। ওনার হুম। সিকিউরিটিতে এটার ইফেক্ট কি হবে? ইনক্রিজ অর ডিক্রিজ? ডিক্রিজ। ডিক্রিজ, ভেরি গুড, ডিক্রিজ হবে স্যার। ডিক্রিজ। Nice. Service revenue classification, Income ইনকাম, রেভিনিউ, revenue, রেভিনিউ, and effect on equity. increase. ইনক্রিজ, ইনক্রিজ। Very good. Increase. Drawings. Drawings to Expense. drawings, and it means ডিক্রিজ, ডিক্রিজ, and salaries and wages expense. Again, one Expense. expense. এক্সপেন্স, Expense. এক্সপেন্স। ডিক্রিজ। Decrease. তো বাকি দুটো অবজেক্টিভ ইনশাআল্লাহ আমরা কালকে কভার করব উইথ সাম pretty much relevant practical mathematics and other thing. তো আজকের ক্লাসে যতটুকু যা হয়েছে, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, হ্যাঁ, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। হ্যাঁ, কোনো ফিডব্যাক থাকলে সেটাও বলতে পারেন। স্যার, জি, স্যার নেটের কারণে একটা জিনিস শুনতে পারিনি স্যার। ওই যে আমি বলছিলাম স্যার, ধরুন আমি 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে একটা ব্যবসা আরম্ভ করলাম। জি। তাহলে স্যার এটা যদি আরম্ভ করি, 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আরম্ভ করলাম, এটা কি আমার ওনার সিকিউরিটিতে যাবে নাকি আমার লাইবিলিটিসে যাবে? ইকুয়াল টু আর প্লাস ওই যদি আমি না হিসাব করি। দেখেন, লোন তো আপনি কোম্পানির নামে নিছেন না আপনার নিজের নামে নিছেন, সেটা আগে আমাকে একটু ক্লারিফাই করতে হবে। আমি ব্যক্তিগত ভাবে নিছি, এটা আমার ফাইন। অ্যাসেট দেখাইয়া, আমার যদি লোন দেখাইয়া আমি এটা নিছি। যদি পার্সোনালি নেন, ইট ইজ ইউর পার্সোনাল লোন, এটা কোম্পানির সাথে রিলেভেন্ট না। কোম্পানির সাথে শুধু রিলেভেন্ট আপনার ইনভেস্টমেন্ট, ওনার সিকিউরিটি বেড়ে যাবে। আর যদি কোম্পানির নামে লোন নেন, তাহলে লোন নেওয়ার অর্থ হচ্ছে ব্যালেন্স শিটের লাইবিলিটিও বাড়বে, ওনার সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট আকারে ওনার সিকিউরিটিও বেড়ে যাবে, দুটোই। কিন্তু আবারও বলছি, আপনি যদি পার্সোনাল লোন নেন, হ্যাঁ, তাহলে কিন্তু ওইটা আপনার পার্সোনাল লোন। কারণ আমরা একটু আগে বলে আসছি অ্যাজাম্পশন দুইটার ক্ষেত্রে, যে আমাদের অ্যাজাম্পশন কি? অ্যাজাম্পশন হচ্ছে কোম্পানি আর কোম্পানির যে আলাদা এন্টিটি, দুইটা টোটালি সেপারেট, দুটার একটার সাথে একটাকে রিলেট করা যাবে না। কিন্তু স্যার টাকাটা আমি ক্যাপিটাল আকারে আনতেছি না আমার ব্যক্তিগতভাবে, লোন নিয়ে তো হ্যাঁ আমি হ্যাঁ, ব্যবসা আপনি আনেন, আপনি আনছেন তো, কিন্তু ওটাকে লোন আকারে কোম্পানির ব্যালেন্স শিটে দেখাতে পারবেন না। আপনার ক্যাপিটাল আকারে যাবে, ক্যাপিটালে কোনো প্রবলেম নাই, আপনার ওনার মানে ওনার সিকিউরিটি সিকিউরিটি বাড়বে। হিসেবে দেখাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারবেন, মানে ওইটা বাই ডিফল্ট চলে যাবে। যেহেতু আপনি পার্সোনাল লোন নিয়ে আসছেন, ক্যাশ ডেবিট আর আপনার ওনার সিকিউরিটি ক্রেডিট। বুঝতে থ্যাংক ইউ। পেরেছেন? তো আম, আর কোনো কুইরি কি আছে? তাহলে তো কালকে আবার
দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, থ্যাংক ইনশাআল্লাহ ইউ তাহলে সো আজকে মাচ। যে এখানে সবাই ভালো বন্ধ। থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জি। আসসালামু আলাইকুম সবাইকে।